আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেটাবলিজম মাস্টার ক্লাস 2। আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর মোজাম্মেল হক স্যার আমাদের পুরো সেশনটি নিচ্ছেন। তো স্যার যতক্ষণের মধ্যে জয়েন করবেন, কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, স্যার জয়েন করলে আমরা আপনাদেরকে স্যারের কাছে নিয়ে যাবো। দ্যাট মিনস আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। কাইন্ডলি স্যার জয়েন করার আগ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনার মেবি ভিডিওটা অফ করা, ভিডিওটা অন করে নিতে পারেন। ভিডিওটার তো অপশন দেখতেছি না। এখন ঠিক আছে? জি স্যার, দেখা যাচ্ছে আপনাকে। স্যার আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে আমরা কি স্টার্ট করব? দেখো, জিজ্ঞেস করো। সাকিব ভাই আপনি শুরু করতে পারেন, স্যার আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আমাদের অ্যাক্সেস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত 3 মাস ব্যাপী বায়োকেমিস্ট্রি ক্র্যাশ কোর্স অন বায়োকেমিস্ট্রি কোর্সে
আজকে মাস্টার ক্লাস 2 তে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় ডাক্তার মোজাম্মেল হোসেন স্যার। তো আমরা বেশি কথা না বলে স্যারের কাছে চলে যাব। আর ক্লাসের ভিতরে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চ্যাট বক্সে কোশ্চেন গুলো করার চেষ্টা করবেন। দেন আমি স্যার যখন সুযোগ দিবেন আমি তখন স্যারের কাছে কোশ্চেন গুলো উপস্থাপন করব। এছাড়াও যদি আপনারা কেউ ভার্বালি স্যারের সাথে কথা বলতে চান, কমিউনিকেট করতে চান, তবে সেক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। তখন আমরা আপনাদেরকে অ্যালাউ টু টক করে দেবো, দেন আপনারা কথা বলতে পারবেন। তো এখন আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যার, এক্স ডিপার্টমেন্টাল হেড অফ বায়োকেমিস্ট্রি, ঢাকা মেডিকেল কলেজ, এক্স ডিপার্টমেন্টাল হেড অফ বায়োকেমিস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, author of ABC of Medical Biochemistry and ABC of Research Methodology. আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে শুনতে পারছেন? শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে আমাদের সাথে পেয়ে। গত দিনের একটি চমৎকার সেশনের পর সবাই আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে সেশনটির জন্য। তো স্যার আপনি অনুমতি দিলে স্যার আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। শুরু করে দেই তাহলে, শুরু করা যাক। প্রথমে একটু বলে নেই, আমার নাম কিন্তু ডক্টর মোজাম্মেল হোসেন না, আমার নাম ডক্টর মোজাম্মেল হক। আমি এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ঢাকা মেডিকেল কলেজ। ইট ইজ ওকে, বাট স্টিল আই এম ওয়ার্কিং ইন দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমি এখনো বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে একজন প্রফেসর হিসেবে কর্মরত আছি। এটি হলো আমার পরিচয়। তো যাই হোক, তো আমি গতকাল যে কথাগুলো বলেছিলাম একটু রিমাইন্ড করে নেই। আমরা বলেছিলাম বায়োলজিক্যাল অক্সিডেশন নিয়ে একটু কথা বলেছিলাম, মেটাবলিক ফুয়েল নিয়ে কথা বলেছিলাম। মেটাবলিক ফুয়েল মূলত গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কিটোন বডি। কোন কোন টিস্যু কোন মেটাবলিক ফুয়েল গুলোকে প্রেফারেবলি ইউজ করে সেই কথাগুলো আমরা বলেছিলাম। তো মেটাবলিক ফুয়েলের আমাদের প্রাইমারি অবজেক্টিভ হলো টু বি অক্সিডাইজড ইনটু দ্য বডি। হোয়াই? টু জেনারেট এনার্জি অ্যান্ড অলসো টু মেক ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল বায়োমলিকুল। মেটাবলিক ফুয়েল থেকে এনার্জি তৈরি করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস, সেটাকে আমরা বলি অক্সিডেটিভ প্রসেস, আর তারই নাম হলো বায়োলজিক্যাল অক্সিডেশন। That means oxidation of metabolic fuel in biological system under the influence of enzymes and coenzymes. এই বায়োলজিক্যাল অক্সিডেশনের নানা রকমের মেকানিজম আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজমটা হলো ডিহাইড্রোজিনেশন প্রসেস। ডিহাইড্রোজিনেশন প্রসেসের মধ্য দিয়ে আমাদের বডিতে বিশাল জাইগেন্টিক টাস্ক অফ বায়োলজিক্যাল অক্সিডেশন অলওয়েজ ঘটে যাচ্ছে। So we must have clear understanding about this dehydrogenation process. আর এই dehydrogenation means removal of hydrogen from the biomolecule. যখনই কোনো বায়োমলিকুল থেকে কোনো মেটাবলিক ফুয়েল থেকে হাইড্রোজেনকে রিমুভ করা হয় তখনই ধরে নেওয়া হয় যে মেটাবলিক ফুয়েল হ্যাজ বিন অক্সিডাইজড, মানে অক্সিডেটিভ প্রসেসে সে ঢুকে গেছে। তো যখনই একটা বায়োমলিকুল অক্সিডাইজড হয়ে যাচ্ছে by the process of dehydrogenation, that is by removal of hydrogen from the metabolic fuel, then this removed hydrogen is accepted by the oxidized coenzyme, that is NAD and FAD. And this NAD and FAD, by accepting the hydrogen, they are converted into the reduced coenzyme, that is NADH and FADase. Now, this NADH and FADase must deshoulder their hydrogen and must be converted back to free NAD and free FAD to support the biological oxidation in the platform of the dehydrogenation process. Now, where this hydrogen will be deshouldered, the hydrogen that is carried by the reduced coenzyme NADH and FADase, they deshoulder the hydrogen to the electron transport chain or respiratory chain. By deshouldering the hydrogen to the respiratory chain, NADH again converted back to NAD, FADase again converted back to FAD. And this NAD FAD again goes to the platform of the biological oxidation, that is dehydrogenation process, to support the dehydrogenation, to support the biological oxidation. Now, with the deshouldered hydrogen, how this deshouldered hydrogen will be managed by the respiratory chain? Yes, respiratory chain has got lots of components, and from one component to other component, this hydrogen is carried. So ultimately, this hydrogen is carried to the final component of the respiratory chain, that is cytochrome A3. During this whole journey of the
hydrogen atom through the different component of the respiratory chain. In each and every component, there is oxidation, there is reduction. As a result, there is release of free energy. And this released free energy is 40% of this released free energy accepted by the NAD to form ATP, and 60% of the released energy is dissipated as heat, and that 60% energy ultimately maintain the body temperature. Now, this hydrogen atom, starting from the first component of the respiratory chain, ultimately when this hydrogen atom goes to the last component of the respiratory chain, that is cytochrome AA3, then this cytochrome AA3 catalyze the condensation of the hydrogen with oxygen to make the water. So finally, this hydrogen atom makes the water through a big journey, long journey through the respiratory chain. And during that long journey, in different points, the hydrogen atom release the energy, and that energy is captured by the ATP. Finally, আমরা বলেছিলাম যে if the hydrogen atom is disordered to the respiratory chain through NADH, then from 2 hydrogen, ultimately 3 ATP is produced. But if the hydrogen atom is released to the respiratory chain through FAD, then from each 2 hydrogen atom, each pair of hydrogen atom, finally there is production of the 2 ATP. এবং এই রেসপিরেটরি চেইনের ইম্পর্টেন্স কি তাও বলেছিলাম, সেলিয়েন্ট ফিচারস অফ রেসপিরেটরি চেইন বলেছিলাম। আজকে ওই কনসেপ্টটা মাথায় নিয়ে চলে আসি কার্বোহাইড্রেট মেটাবলিজম। ওকে, লেট আস স্টার্ট। What are the dietary carbohydrate? Most important question in your viva during first prof examination. The most important dietary carbohydrates are starch. কোথায় পাওয়া যায় starch? In rice, potato and wheat. And then second important dietary source is the lactose. Milk এবং milk product আমরা frequently খেয়ে থাকি, সেখানে থাকে lactose. Lactose is another important source of carbohydrate. And another source is the sucrose. আমরা frequently চা খাই বা others কোনো সুইট ডিশ খাচ্ছি এবং সেগুলোর মধ্যে থাকে সুক্রোজ, that is sugar. And finally cellulose, found from vegetables and fruits. So 4 types of dietary carbohydrates are there: starch, lactose, sucrose and cellulose. Cellulose is non-digestible, you know, and the cellulose has got the different function in intestine. It is not digested, it is not absorbed. But the starch, lactose and sucrose, they are digested in intestine, and after digestion they produce glucose, they produce fructose and they produce galactose. So these fructose group, glucose, fructose and galactose from the intestine, they are absorbed to the blood and goes to the liver. In liver, this fructose and lactose is again, galactose is again converted to the glucose. So although in digestive tract, intestinal tract, you are getting the glucose, fructose and galactose. After their absorption, when they go to the liver convert these fructose and galactose again into the glucose. So finally, in systemic circulation, glucose is coming. So from dietary carbohydrate, actually, finally, we are getting the glucose into the systemic circulation. Now, what are the metabolic pathway by which this glucose that is coming to the blood from the digestion absorption of the dietary carbohydrate, how it will be oxidized, what are the different metabolic pathway that through which glucose will be pushed for different purposes? Some anabolic pathway like glycogenesis, gluconeogenesis and lipogenesis. Glycogenesis means synthesis of glycogen from glucose. Gluconeogenesis means synthesis of glucose from non-carbohydrate source. আমি একটু পরে বলবো। Lipogenesis মানে synthesis of fatty acid, not fat. Don't confuse it. Lipogenesis means synthesis of fatty acid, not fat. Fatty acid from glucose. Glucose থেকে fatty acid হবে. Subsequently, that fatty acid could be combined with the glycerol to make the fat. And what are the catabolic pathway through which glucose will move? That is glycolysis. Otherwise, it is also known as Mdem-Meyerhof pathway. Glycogenolysis, that means the breakdown of glycogen to glucose. Glycolysis means oxidation of glucose to pyruvate or lactate. HMP shunt দিয়ে কিছু glucose oxidized হচ্ছে. TCA cycle, another pathway for glucose oxidation.
And what are the main site for glucose oxidation, glucose metabolism? That is liver, muscle, brain, adipose tissue. এই চারটা অর্গান হলো মেইন অর্গান ফর টোটাল মেটাবলিক সিনারিও। সকল প্রকার মেটাবলিক সিনারিওতে এই চারটা অর্গান হলো মেইন অর্গান। So in these four organ, this glucose is going to be undergo metabolic process, either catabolic process or anabolic process. So let us discuss one by one. So first of all, come to the glucose pool. What is glucose pool? It is the actual glucose content in extracellular fluid. আমাদের বডিতে body fluid দুই প্রকার, extracellular fluid and intracellular fluid. Extracellular fluid includes the intravascular fluid as well as extravascular fluid, that is blood, and extravascular fluid মানে interstitial fluid. So in extracellular fluid, right at this moment, how much glucose is there? And that is called the glucose pool. Approximately 10 to 15 gram glucose is present in extracellular fluid in an adult individual. And the normal blood glucose concentration with this amount of glucose in extracellular fluid, you know, the volume of the extracellular fluid is about 14 liter, 14 liter. And এই 14 লিটারের মধ্যে তোমার থাকে 10 থেকে 15 গ্রাম গ্লুকোজ, that is called glucose pool. And it maintains the blood glucose concentration at this normal level 3.5 to 5.5 millimole per liter, that is otherwise known as the 63 to 100 milligram percent. So this is the normal blood glucose concentration, and this is the normal glucose pool, that is 10 to 15 gram glucose present in total extracellular fluid. And this amount of the glucose pool and this amount of the blood glucose concentration need to be maintained for proper functioning of the brain and other system. অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের এই গ্লুকোজ পুলটাকে মেনটেন করতে হবে। এই গ্লুকোজ পুলটা যেন বেশি হয়ে না যায়, এটা যেন কমে না যায়, আমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যেন বেশি হয়ে না যায়, আমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যেন কম হয়ে না যায়। যদি বেশি হয়ে যায় প্রবলেম হবে, কম হয়ে যায় প্রবলেম হবে। সুতরাং I have to maintain the normal blood glucose concentration. That means I have to maintain the normal glucose pool for normal metabolic activity of our body system. Now, this is the glucose pool. So there are different sources from which glucose is coming to the glucose pool. Number one, from dietary source. By digestion and absorption, glucose is coming to the glucose pool. By the process of glycogenolysis, breakdown of glycogen to glucose, glucose is coming to the glucose pool. By the process of gluconeogenesis, glucose is coming to the glucose pool. So there are three sources from which glucose is coming to the glucose pool. And there are different ways, avenues by which glucose is going out of the glucose pool. Number one, glucose could be utilized from the glucose pool to make the glycogen again, that is in the process of glycogenesis. Glucose from the glucose pool could be utilized for synthesis of amino acid. Glucose from the glucose pool could be utilized for oxidation by the process of glycolysis or Embden-Meyerhof pathway. Glucose from the glucose pool could be oxidized through HMP shunt, hexose monophosphate shunt pathway. Glucose from the glucose pool could be utilized for lipogenesis and finally fat synthesis. And glucose from the glucose pool could be utilized for synthesis of different structural material like mucopolysaccharide, glycoprotein, etc., etc. So there are three ways by which glucose is coming to the glucose pool, and there are 1, 2, 3, 4, 5, 6 ways by which glucose is going out of the glucose pool. সুতরাং কিছু কিছু পদ্ধতিতে গ্লুকোজ পুলে আসতেছে, আবার কিছু কিছু পদ্ধতিতে গ্লুকোজ পুল থেকে গ্লুকোজ চলে যাচ্ছে। এই যে গ্লুকোজ আসা আর গ্লুকোজ চলে যাওয়া, এই দুইয়ের মধ্যে অবশ্যই একটা ব্যালেন্স থাকতে হবে। That means rate of glucose entry into the glucose pool must be equivalent to the rate of glucose withdrawal from the glucose pool. If you can maintain, if our body can maintain the well balance between the rate of glucose entry into the glucose pool and the rate of glucose withdrawal from the glucose pool, then only glucose pool will be maintained, then only blood glucose concentration will be maintained to support the normal metabolic activity of the system and our body.
Okay, so this glucose pool maintenance is a bare necessity for the very existence of the body. Now, what are the fates of this absorbed glucose? These fates has already been discussed. The glucose after absorption, it can be used for glycogenesis. Approximately 5 to 10% absorbed glucose is utilized for glycogenesis. 50 to 60% of the absorbed glucose undergo oxidation through glycolytic pathway, and 30 to 40% of the absorbed glucose are utilized for lipogenesis and subsequently triglyceride বা fat synthesis. তোমরা এই কথাটা একটু মনে রেখো, আমরা ভাত খাই, আমরা স্টার্চ খাই, আমরা কার্বোহাইড্রেট খাই, এগুলা ডাইজেস্টেড হচ্ছে ইন্টেস্টাইনে ইনটু দ্য গ্লুকোজ, গ্লুকোজ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হওয়ার পরে সেই গ্লুকোজটার ফেট কি হয়, বলবা যে 5 to 10% absorbed glucose is used for glycogen synthesis, 50 to 60% of the absorbed glucose is oxidized through glycolytic pathway to give the energy, and 30 to 40% of the absorbed glucose is utilized for fatty acid synthesis and subsequently synthesis of TAG or triglyceride or fat. And part of the glucose also be used for amino acid synthesis, oxidation through the HMP shunt, and synthesis of structural material. But most important thing, important information for fate of absorbed glucose is these three. Some will be used for glycogenesis, some will be oxidized, some will be used for fat synthesis and fatty acid synthesis. So from this statistic, it is clear that 30 to 40% of the absorbed glucose is utilized for synthesis of fatty acid and synthesis of fat. তুমি যে ভাত খাইলা, তুমি যে রুটি খাইলা, তুমি যে কার্বোহাইড্রেট খেলা, সেই কার্বোহাইড্রেট যখন অ্যাবজর্ব হয়, তার 40% absorbed carbohydrate, absorbed glucose is ultimately converted to fatty acid and fat, and that is stored into the adipose tissue. Now, what is glucose homeostasis? Glucose homeostasis is nothing but the maintenance of the glucose pool, maintenance of the blood glucose concentration. মনে রাখবা, গ্লুকোজ পুলকে মেইনটেইন করার অর্থই হলো ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে মেইনটেইন করা। What are the different hormones participating in glucose homeostasis? That is for maintenance of the glucose pool and maintenance of the blood glucose concentration. Insulin, glucagon, catecholamine, cortisol, growth hormone. এই পাঁচটা হরমোনের কথা যেন মানে ভুলে না যাও। এই 5 hormone participate in maintenance of the glucose homeostasis, in maintenance of the blood glucose pool, in maintenance of the blood glucose concentration. Insulin, glucagon, catecholamine, cortisol, growth hormone. এর মধ্যে insulin decreases the blood glucose concentration, কিন্তু glucagon, catecholamine, cortisol, growth hormone, all 4 increases the blood glucose concentration by different mechanism, you know. So as because all 4 hormone, glucagon, catecholamine, cortisol, growth hormone, works against the insulin activity, so these are called insulin antagonist, because their activity antagonize the activity of the insulin, so they are called insulin antagonist. Counter regulatory hormone. Insulin decreases the blood glucose, but all 4 increases the blood glucose, so they are called insulin antagonist. So by a coordinated activity of all 5 hormones, ultimately our body glucose pool could be maintained, that is glucose homeostasis is maintained. So if you take a diet, carbohydrate diet, what will happen? There will be sudden absorption of the glucose to the blood, and there will be hyperglycemia. And this hyperglycemia will stimulate the insulin release and will suppress the glucagon release. It will increase the insulin release and it will suppress the glucagon release. Okay. So if insulin increases, automatically blood glucose concentration decreases. So insulin decreases the blood glucose concentration to normal. How? By the process of glycogenesis, by the process of lipogenesis and TAG synthesis, and cellular uptake of glucose and oxidation of the glucose by glycolytic pathway, inhibition of the glycogenolysis and gluconeogenesis. Insulin এতগুলো কাজ করে। সুতরাং যখনই আমরা ভাত খাই, যখনই আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরেই কিন্তু there is a chance of hyperglycemia. So this hyperglycemia stimulates insulin release and decreases the glucagon. And this insulin, by all these mechanisms,
মানে insulin accelerate the glycogenesis, insulin accelerate the lipogenesis and fat synthesis, insulin accelerate the cellular uptake of glucose and oxidation of the glucose within the cell to pyruvate and pyruvic acid and lactic acid and other. And insulin also inhibit the glycogenolysis, insulin also inhibit the gluconeogenesis. By all these activities, ultimately insulin decreases the blood glucose concentration after meal. Now, what happens in fasting and starvation? In fasting and starvation, there is chance of hypoglycemia, and this hypoglycemia decreases the insulin and increases the glucagon and other insulin antagonistic hormone. So, because of the decreased insulin, there is a chance of increased blood glucose concentration. On the other hand, because there is glucagon secretion, there is other insulin antagonistic hormone secretion, all other hormone ultimately increases the blood glucose concentration. তাহলে কি দাঁড়ালো আমাদের, যে আমাদের খাওয়ার পর যেখানে আমার হাইপারগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, আমার গ্লুকোজ হোমিওস্টেসিস ডিস্টার্ব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, আমার গ্লুকোজ পুল ডিস্টার্ব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে প্রিভেন্ট করছে কে? ইনসুলিন। আবার যখন আমি ফাস্টিং এন্ড স্টারভেশনে চলে যাচ্ছি, তখন আমার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেই হাইপোগ্লাইসিমিয়া থেকে আমাকে রক্ষা করছে কে? all insulin antagonistic hormone. So this is the way how just in fasting and starvation, though there was a chance of hypoglycemia, but ultimately there is no hypoglycemia. Even after food taking, intake of after diet, after heavy diet, there was a chance of hypoglycemia. That chance again prevented by the insulin. So these hormones, by their coordinated effect, the glucose homeostasis is maintained in spite of the tendency of hyperglycemia following meal, in spite of the tendency of hypoglycemia during fasting and starvation. এই হরমোনগুলো যে কাজটি করতেছে, যে by the mechanism of the glycolysis, glycogenesis, gluconeogenesis, etc., all these things happens into the liver. Glycogenesis happens into the liver, lipogenesis happens into the liver, glycogenolysis happens into the liver, gluconeogenesis happens into the liver. তাহলে কথা কিন্তু একটা, সেটা হলো যে during hyperglycemia following meal, the blood glucose level gradually come down to normal to maintain the blood glucose concentration and to maintain the glucose pool. How? By different hormone. And how? By glycogenesis and by lipogenesis and inhibition of the glycogenolysis and gluconeogenesis. কোথায় হবে কাজগুলো? কাজগুলো হবে into the liver. But during fasting and starvation, when there is a chance of hypoglycemia, again blood glucose raised and glucose pool is maintained, blood glucose concentration is maintained. How? All insulin antagonistic hormone কিভাবে কাজটি করে? কাজটি করে হলো by the glycogenolysis and gluconeogenesis. কোথায় হয় glycogenolysis, gluconeogenesis? Again in the liver. So during hyperglycemia, blood glucose come down to normal by glycogenesis and lipogenesis that happens into the liver. During hypoglycemia, blood glucose gradually goes up again by glycogenolysis and gluconeogenesis that happens into the liver. So liver plays a vitally important role in maintenance of the glucose homeostasis, in maintenance of the normal blood glucose concentration, and that is fashionably called glucostatic function of liver. Glucostatic function of liver মানে liver blood glucoseটাকে static করে রাখে in spite of hyperglycemic tendency following meal, in spite of hypoglycemic tendency following fasting and starvation. সুতরাং যেহেতু আমার বডিতে একটা ভালো লিভার আছে আর যেহেতু আমার শরীরে হরমোন আছে, সুতরাং খাওয়ার পরেও আমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না, ফাস্টিং স্টারভেশনে গেলেও আমার ব্লাড গ্লুকোজ লেভেল কমবে না, সুতরাং আমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন নরমাল থাকবে, আমার গ্লুকোজ হোমিওস্টেসিস নরমাল থাকবে, আমার গ্লুকোজ পুলটা নরমাল থাকবে, and that is the glucostatic function of liver. And total credit of maintenance of the blood glucose concentration, maintenance of the glucose pool, maintenance of the glucose homeostasis, total credit goes on the liver.
লিভার আমার এই কাজটি করে উইথ দ্য হেল্প অফ 5 ডিফারেন্ট হরমোন থ্রু ডিফারেন্ট মানে মেটাবলিক পাথে that is called glucostatic function of liver. Okay, now what is the importance of the glucostatic function of liver? Glucostatic function of liver এর ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো টু মেইনটেইন দ্য নরমাল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, টু মেইনটেইন দ্য নরমাল গ্লুকোজ পুল। কথা কিন্তু বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ কথা বলতে হবে। What is the glucostatic function of liver? উত্তর হবে it is the capacity of the liver, intrinsic capacity of the liver to maintain normal blood glucose concentration, to maintain normal glucose pool in spite of the hyperglycemic tendency following meal and hypoglycemic tendency following starvation and fasting. That is the glucostatic function of liver. What is the purpose of this glucostatic function? To maintain the normal blood glucose concentration, to maintain the normal glucose pool, and to maintain the normal glucose homeostasis. And next question, why body is so much concerned? Why liver is so concerned to maintain the normal glucose pool, to maintain the normal blood glucose concentration? Why? Amar glucose pool normal rakhte hobe keno? Answer is for the optimum activity of the brain and neuron. You know, the brain and neuron has got the only one fuel, and that is the glucose. So amar brain er neuron er অপটিমাম অ্যাক্টিভিটির জন্য আমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন নরমাল রাখতে হবে। এমন বিষয়টা কিন্তু এমন নয় যে হাইপারগ্লাইসিমিয়া হলে ব্রেন খুব খুশি হবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ব্রেন খুব খুশি হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বিকজ ইফ দ্যার ইজ হাইপারগ্লাইসিমিয়া, you know, hyperglycemia means there is a excess blood glucose concentration into the blood, and you know this blood glucose itself is a crystalloid, and this glucose is a osmotically active particle, and this glucose has got osmotic activity. So if there is hyperglycemia, then the blood osmotic pressure will be increased in comparison to intracellular fluid. The osmotic pressure of the extracellular fluid or blood will go up. You know, the osmotic pressure or osmolarity in intracellular fluid and in extracellular fluid, that is 300 milliosmol per liter. There is a law that is called law of osmotic equilibrium, and that law states that all body fluid compartment must be osmotically in equilibrium condition. That means in each and every body fluid compartment, osmotic pressure must be same. Intracellular fluid, extracellular fluid, osmotic pressure must be same, and that is normally 300 milliosmol per liter. If there is any sort of imbalance regarding the osmotic pressure between intracellular fluid and extracellular fluid, then there will be the question of the movement of water. There will be the question of the osmosis. And osmosis means movement of water from low osmotic pressure area to high osmotic pressure area. Okay, low osmotic pressure area to high osmotic pressure area. That is called osmosis. সুতরাং যে এরিয়াতে osmotic pressure বেশি থাকবে সেই এরিয়াতে পানি চলে আসবে ফ্রম দি এরিয়া অফ দি লো অসমোটিক প্রেসার। এখন তুমি বলো, যদি ব্লাডে হাইপারগ্লাইসিমিয়া হয়ে যায়, and because of hyperglycemia, if the blood osmotic pressure goes up in comparison to intracellular osmotic pressure, তাহলে কি দাঁড়াইলো? সেলের ভিতরে অসমোটিক প্রেসার কম, কিন্তু সেলের বাহিরে ব্লাডে অসমোটিক প্রেসার অনেক হাই, সুতরাং সেল থেকে পানি বের হয়ে চলে আসবে। সুতরাং there will be cellular dehydration, and accordingly neuron will be affected. নিউরন থেকে পানি বের হয়ে চলে আসবে, and there will be neuronal dehydration, that is called cerebral dehydration. যদি cerebral dehydration হয়ে যায় তাহলে কিন্তু ultimately patient will be unconscious, there will be convulsion, and finally there will be coma. প্রথমে একটু drowsiness হবে, then convulsion হবে, finally কমাতে চলে যাবে। সুতরাং ব্লাড গ্লুকোজ লেভেল হাই হলে আমার নিউরন কিন্তু আমার ব্রেনের জন্য একটা বিপদ, মহা বিপদ এটা। সো there is a risk of cerebral dehydration. সুতরাং আমার হাইপারগ্লাইসেমিয়াকে হইতে দেওয়া যাবে না, আমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন নরমাল রাখতে হবে। সেকেন্ড, যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাহলে তো আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে গেল, and there will be risk of neuronal glucose deficit. আমার নিউরনের ভিতরে গ্লুকোজ যাবে না, বিকজ ব্লাডের মধ্যে গ্লুকোজ নাই, সুতরাং নিউরনের ভিতরেও গ্লুকোজ যাবে না। So neuron will suffer from deficit, absolute crisis of the fuel crisis
ক্রাইসিসে পড়ে যাবে আমার নিউরন, আমার ব্রেন ফুয়েল ক্রাইসিসে পড়ে যাবে, বিকজ গ্লুকোজ ইজ দ্য অনলি ফুয়েল ফর দি বডি, ফর দি নিউরন। দ্যাটস ওয়াই নিউরন উইল বি এফেক্টেড। সো ফর দি ইন্টারেস্ট অফ দি নিউরন, ফর দি ইন্টারেস্ট অফ দি ব্রেইন অ্যাক্টিভিটি, আমার হাইপারগ্লাইসেমিয়া হতে দেওয়া যাবে না, আবার হাইপোগ্লাইসেমিয়া হতে দেওয়া যাবে না। That is the importance of the maintenance of the glucose pole. That is the importance of the maintenance of the blood glucose concentration. এবং এই কাজটি কে করে? এই কাজটি করে লিভার। কিভাবে? By the glucostatic function of liver. And here is the importance of the liver. Here is the importance of the glucostatic function of the liver to maintain the normal glucose pole, to maintain the normal blood glucose concentration for the optimum metabolic activity of the neuron, optimum metabolic activity of the brain. Okay. So normal glucose pool uptake, so credit goes to the liver, already আলোচনা হয়ে গেল। এখন আসো ফোর্সফুল, এগুলা কিছু না। আসো বেজাল গ্লুকোজ আপটেক, প্রতিদিন আমার বডিতে 200 থেকে 250 গ্রাম গ্লুকোজ আপটেক হচ্ছে, গ্লুকোজ অক্সিডাইজড হচ্ছে। ওকে, তার মধ্যে দেখো তোমার ব্রেন এবং নিউরন টেক আপ করে অলমোস্ট 125 থেকে 150 গ্রাম পার ডে, অলমোস্ট 60%। 60% of the basal glucose uptake is done by the brain and neuron. আর আরবিসি টেক আপ করে কতটা? 50 গ্রাম পার ডে, 20%। রেস্টিং মাসল কতটা? 50 গ্রাম পার ডে, 20%। তুমি এবার চিন্তা করে দেখতে পারো, চিন্তা করো যে তোমার রেস্টিং কন্ডিশনে, বেজাল কন্ডিশনে তোমার প্রতিদিন যতটা গ্লুকোজ ইউটিলাইজ হয় সেটা হলো 200 থেকে 250 গ্রাম গ্লুকোজ। তার 60% কে ইউটিলাইজ করছে? 60% ইউটিলাইজ করতেছে ব্রেন এন্ড নিউরন, 20% আরবিসি and 20% resting muscle. So brain and neuron is the most important organ to utilize the glucose. Most important glucose user, that is the brain and neuron. But don't forget that all tissue needs a minimum glucose all the time. Always, on and always, each and every cell, each and every tissue needs minimum supply of glucose. কেন? সেটা আমি একটু পরে বলছি। But for the brain and neuron, it is substantial, and for RBC it is total. কারণ RBC ব্রেন গ্লুকোজ ছাড়া আর কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। সো এই যে কথাটা মনে রাখবা যে বেজাল গ্লুকোজ আপটেকের কত পার্সেন্ট ব্রেন এবং নিউরন, কতটা আরবিসি, কতটা রেস্টিং মাসল। ওকে, now come to the glycolysis, Embden-Meyerhof pathway, that is oxidation of the glucose to pyruvate in aerobic condition, and in anaerobic condition it will form the lactate. আমি তোমাকে গত ক্লাসে বলেছি, আজকেও বলছি, প্রত্যেকটা মেটাবলিক পাথের শুধু স্যালিয়েন্ট ফিচারটা তোমরা মনে রাখবা। কখনো মেটাবলিক পাথওয়ের স্ট্রাকচারের দিকে তাকাবা না, মেটাবলিক পাথওয়ের স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সের দিকে তাকাবা না কখনো। যদি দেখো নো প্রবলেম, দেখো কি সুন্দর বিউটিফুল একটা মানে মেটাবলিক পাথওয়ে, দেখো, দেখতে কোনো আপত্তি নাই, এনজয় করো, তারপরে ভুলে যাও। কিন্তু আমার এই সেলিয়েন্ট ফিচার যেন ভুল না। সেলিয়েন্ট ফিচার কি? গ্লাইকোলাইটিক পাথওয়ে। সাবস্ট্রেট কারা? সাবস্ট্রেট হলো গ্লুকোজ। প্রোডাক্ট কি? পাইরুভেট অথবা ল্যাকটেট। কখন পাইরুভেট? ইন অ্যারোবিক কন্ডিশন। কখন ল্যাকটেট? ইন অ্যানারোবিক কন্ডিশন। সাইট কি? সাইট বলতে বোঝাচ্ছে যে কোন সিস্টেমে হয়, কোন অর্গানে হয়, এটা হলো সাইট। সাইট মানে অল সেল, বিকজ গ্লুকোজ ইজ দ্য ইউনিভার্সাল ফুয়েল, সকল সেল গ্লুকোজকে ইউটিলাইজ করতে পারে। কম্পার্টমেন্ট কি? যে সেলে গ্লুকোজটা ইউটিলাইজ হচ্ছে কোন কম্পার্টমেন্টে, সাইটোপ্লাজমে নাকি মাইটোকন্ড্রিয়া নাকি দুই জায়গায়, সেটা হলো কম্পার্টমেন্ট। তাহলে সাইট হলো টিস্যু, কোন টিস্যুতে হয়, কোন অর্গানে হয়, দ্যাট ইজ দ্য সাইট। আর কম্পার্টমেন্টটা হলো সেলের কোন কম্পার্টমেন্টে হয়, মাইটোকন্ড্রিয়া নাকি সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজম। নেচারটা কি? ক্যাটাবলিক। গ্লাইকোলাইসিস একটা নেচার হলো ক্যাটাবলিক পাথওয়ে। মেইন এনজাইমটা কি? রেট লিমিটিং এনজাইম অফ দি গ্লাইকোলাইটিক পাথওয়ে কোনটা? ফসফোফ্রুক্টোকাইনেজ। একটা এনজাইম মনে রাখো, আর কিছু দরকার নাই, ফসফোফ্রুক্টোকাইনেজ। স্টিমুলেটেড বাই ইনসুলিন, ইনহিবিটেড বাই গ্লুকাগন। গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে ইনসুলিন, গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করে গ্লুকাগন। আর গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে এডিপি, ইনহিবিট করে এটিপি। কেন? কারণ কি? কেন এডিপি গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে? আমার সেলের যদি এডিপির কনসেন্ট্রেশন বেড়ে যায়, তার মানে হলো আমার এটিপির ক্রাইসিস দেখা দিল, এটিপি কমে গেছে, এডিপি বেড়ে গেছে। যখনই এডিপি বেড়ে যায়, এটিপি বেড়ে যাওয়ার সিগন্যালটা কি? সিগন্যাল হলো আমার সেলের ভিতরে এটিপি কমে গেছে।
তখনই এটিপি করবে কি, স্টিমুলেট করবে ওই সমস্ত মেটাবলিক পাথওয়ে, যে সমস্ত মেটাবলিক পাথওয়েতে এটিপি তৈরি হয়। দি গ্লাইকোলাইসিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়ে, যে পাথওয়ের মধ্য দিয়ে এটিপি তৈরি হয়। তখন এটিপি কি করবে, স্টিমুলেট করবে, বলবে গ্লাইকোলাইসিসকে যে বেশি বেশি গ্লুকোজ অক্সিডাইজ করো, বেশি বেশি অক্সিডাইজ করো, সেলের ভিতরে এটিপি কমে গেছে, যাতে করে এডিপি এটিপি তে কনভার্ট হইতে পারে। আবার যদি সেলেতে এটিপি বেশি হয়ে যায়, সেলের ভিতরে এটিপি যদি বেশি হয়ে যায়, তখন সিগন্যালটা কি, সিগন্যাল হলো সেল বলবে আই হ্যাভ গট এনাফ এটিপি, আই হ্যাভ গট এনাফ এনার্জি। সুতরাং নো মোর ক্যাটাবলিক পাথওয়ে, নো মোর অক্সিডেশন অফ দি ফুয়েল, কোনো দরকার নাই গ্লুকোজকে অক্সিডাইজ করার, কোনো দরকার নাই গ্লুকোজকে অক্সিডাইজ করে এটিপি তৈরি করার, বিকজ আমার সেলের ভিতরে যথেষ্ট পরিমাণে এটিপি আছে। তখন এটিপি কি করবে, ক্যাটাবলিক পাথওয়ে গুলাকে সাপ্রেস করবে, যে সমস্ত পাথওয়ের মধ্য দিয়ে এটিপি তৈরি হয় ওই সমস্ত পাথওয়েকে সাপ্রেস করবে। এটা একটা জেনারেল কনসেপ্ট মনে রাখবা। সেলের ভিতরে যদি এডিপি বেড়ে যায়, তখন এডিপি করবে কি, সকল প্রকার ক্যাটাবলিক পাথওয়ে, যে সমস্ত পাথওয়ের মধ্য দিয়ে এটিপি তৈরি হয় সেগুলোকে সে স্টিমুলেট করবে। আর যদি সেলের ভিতরে এটিপি বেড়ে যায়, তখন সকল প্রকার ক্যাটাবলিক পাথওয়েকে সে, যেখানে এটিপি তৈরি হয় সেগুলোকে সাপ্রেস করবে। দ্যাট ইজ এ কমন ফেনোমেনন। ওকে, সো স্টিমুলেটেড বাই ইনসুলিন এন্ড এডিপি, ইনহিবিটেড বাই গ্লুকাগন এন্ড এটিপি। তোমাকে একটা কথা বলি, তোমাদের সকলকে একটা কথা বলি, তোমরা সবাই ফার্স্ট পরীক্ষার্থী বেশিরভাগ। মেটাবলিক পাথওয়ে সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমেই সতর্ক করেছি, এই মেটাবলিক পাথওয়ে স্টেপ বাই স্টেপ মনে রাখার কোনো দরকার নাই। এবং আরেকটা কথা বলেছি, স্ট্রাকচার নিয়ে তুমি একেবারেই মাথা ঘামাবা না। তবে স্ট্রাকচার নিয়ে মাথা কখনোই ঘামাবো না, কিন্তু আমি যে কথাগুলো বলেছি যে কোনো মেটাবলিক পাথওয়ে গুলাকে স্টেপ বাই স্টেপ করার দরকার নাই, ইট ইজ ট্রু। তবে আমি শুধু 3-4টা এক্সেপশন তোমাকে বলবো। এই 4টা এক্সেপশন মনে রাখবা, এই 4টা মেটাবলিক পাথওয়ে সম্পর্কে তোমাকে একটুখানি ডিটেল জানতে হবে। আর সেটার মধ্যে প্রথমটা হলো এই যে গ্লাইকোলাইটিক পাথওয়ে, দ্বিতীয় হলো টিসিএ সাইকেল, তৃতীয় হলো ইউরিয়া সাইকেল, চতুর্থ হলো বিটা অক্সিডেশন। এই 4টা পাথওয়ে একটু ডিটেলস তোমাকে জানতে হবে এজ এ ক্যান্ডিডেট অফ দি ফার্স্ট প্রফ। ওকে, এই 4টার বাহিরে তোমার কোনো কিছু দরকার নেই। আর বাকিগুলো সোজা, বাকি কিছু কিছু পাথওয়ে আছে ছোট ছোট পাথওয়ে, এগুলো খুবই সহজ। সুতরাং এই 4টা একটু ডিটেলস পড়বা, গ্লাইকোলাইটিক পাথওয়ে, টিসিএ সাইকেল, ওকে, ইউরিয়া সাইকেল, তারপরে হলো তোমার বিটা অক্সিডেশন, গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, ইউরিয়া সাইকেল, বিটা অক্সিডেশন। এই 4টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাকি কতগুলো মেটাবলিক পাথওয়ে আছে সেগুলো তোমাকে আমি খুব সেলিয়েন্ট ভাবে বলবো, এগুলো সহজ। আসলে গ্লাইকোলাইসিসে কি হয় দেখো, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট একটা এটিপি এখানে ইউটিলাইজ হয়ে যাচ্ছে, এগুলো তোমরা শিখেছো। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, ওকে, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট, সেখানে আরেকটা এটিপি ইউটিলাইজ হয়। ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট থেকে 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হবে। তোমরা জানো গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোতে 6টা করে কার্বন থাকে। আর সেই ফ্রুক্টোজটা এবার মাঝখানে ভেঙে যাবে, মাঝখানে ভেঙে গিয়ে গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি করবে। গ্লিসারলডিহাইড মানে 3 কার্বন কম্পাউন্ড, আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ছিল 6 কার্বন কম্পাউন্ড, মনে রাখবা। তাহলে মাঝখানে ভেঙে গেল, মাঝখানে ভেঙে গিয়ে হয়ে গেল 3 কার্বন কম্পাউন্ড 2টা, কি গ্লিসারলডিহাইড 3-ফসফেট 2টা হয়ে যাবে, 2টা। এই জন্য জিনিসটাকে বলা হয়েছে গ্লাইকোলাইটিক পাথওয়ে, কারণ এই পাথওয়েতে ঢুকছে কে, গ্লুকোজ, এবং গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, গ্লুকোজটা লাইসিস হচ্ছে, লাইসিস হয়ে 3 কার্বন কম্পাউন্ড 2টা তৈরি করতেছে, দ্যাট ইজ গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি করতেছে দুটো। তারপরে এই 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট অনেকগুলো স্টেপ পার হয়ে আলটিমেটলি তৈরি করবে এই যে পাইরুভেট। এবং এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে যখন পাইরুভেট তৈরি হলো, সেখানে 4টা এডিপি পার্টিসিপেট করে, 4টা এটিপি তৈরি হয়, এবং 2টা এনএডি পার্টিসিপেট করে, 2টা এনএডিএইচ তৈরি হয়। এইবার তোমাদেরকে একটা কথা বলি, তুমি তোমার বইয়ের মধ্যে কিন্তু এই গ্লাইকোলাইটিক পাথওয়ের আরো অসংখ্য স্টেপ তুমি দেখবা, লম্বা লম্বা অনেকগুলো স্টেপ তুমি দেখবা। তুমি এই সব কিছু ভুলে যাও, একদম সব ভুলে যাও। ভুলে গিয়ে তুমি এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট বলো, গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট, সেখান থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, সেখান থেকে সরাসরি পাইরুভেটে চলে আসো। এনাফ, তোমার জন্য এনাফ।
দিস ইজ দ্য শর্টকাট ভিউ অফ দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে। এর বেশি তোমার কিচ্ছু প্রয়োজন নেই, এতটুকু তোমার জন্য যথেষ্ট ফর দি কনসেপ্ট অফ গ্লাইকোলাইসিস। তাহলে এবার দেখো তোমার এই যে ভিসেরাল ডিআর 3 ফসফেট থেকে পাইরুভেট হলো, এই পাইরুভেট হতে গিয়ে কয়টা এটিপি হলো? এই যে দেখো 4টা এটিপি হলো এট দি লেভেল অফ দ্য সাবস্ট্রেট লেভেল আমার 4টা এটিপি হয়ে গেছে। কিন্তু আমার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট করতে গিয়ে একটা এটিপি আমার ইউটিলাইজ হয়েছে, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট করতে গিয়ে একটা এটিপি ইউটিলাইজ হয়ে গেছে। তাহলে 2টা বাদ দিয়ে দাও, তাহলে 4টা থেকে 2টা বাদ রইলো তোমার 2টা এটিপি। ওকে, এখানে দেখো 2টা NADH তৈরি হয়েছে। তোমাদেরকে গতকাল ক্লাসে বলেছিলাম যে একটা NAD2H থেকে কয়টা এটিপি তৈরি হয় ইন রেসপিরেটরি চেইন? 3টা এটিপি তৈরি হয়। তাহলে 2টা NAD2H থেকে 6টা এটিপি তৈরি হবে, ওই 6টা আর এই যে নেট 2টা, এই হলো 8টা মোট এটিপি তৈরি হয়ে গেল ইন গ্লাইকোলাইটিক পাথওয়ে। 8টা এটিপি তৈরি হয়ে গেল। কখন? যখন তোমার রেসপিরেটরি চেইন কাজ করবে। রেসপিরেটরি চেইন কখন কাজ করবে? যখন অক্সিজেন সাপ্লাই সেলের মধ্যে থাকবে, দ্যাট ইজ ইন অ্যারোবিক কন্ডিশন। কিন্তু যদি অ্যানারোবিক কন্ডিশন হয় তখন কি হবে? অ্যানারোবিক কন্ডিশনে কিন্তু তোমার এই NADH-টা রেসপিরেটরি চেইনে যেতে পারবে না, রেসপিরেটরি চেইনে গিয়ে তার হাইড্রোজেনকে ছাড়তে পারবে না, বিকজ রেসপিরেটরি চেইনকে কাজ করতে হলে অক্সিজেন সাপ্লাই দরকার। যখন অ্যানারোবিক কন্ডিশন হবে তখন রেসপিরেটরি চেইন উইল বি ব্লকড, সাপ্রেসড হয়ে যাবে। Respiratory chain will be totally unable to oxidize the NADH back to NAD. তখন কি হবে? তখন এই যে পাইরুভেট এই NADH এর কাছ থেকে হাইড্রোজেনটাকে টেক আপ করে NADH থেকে আবার NAD তে কনভার্ট করে ফেলে, আর এই NAD তখন এই জায়গাটায় পার্টিসিপেট করে আবার পার্টিসিপেট করবে ইন দা অক্সিডেশন অফ দি গ্লিসারল DR3 ফসফেট টু পাইরুভেট। পাইরুভেট NADH এর কাছ থেকে 2টা হাইড্রোজেন নিয়ে সে হয়ে যাবে ল্যাকটেট। এই যে কনভার্সন অফ ল্যাকটেট, এটা কখন হইলো? যখন রেসপিরেটরি চেইন কাজ করতে পারছে না, যখন বডিতে অ্যানারোবিক কন্ডিশন চলছে, আর তখন তৈরি হচ্ছে তোমার ল্যাকটেট। এই জন্য বলা হয় the end product of glycolysis in anaerobic condition is the lactate, আর in aerobic condition it is the pyruvate। আশা করি বুঝতে পেরেছো। এখন আমার প্রশ্নটা দাঁড়াইলো যে অ্যানারোবিক কন্ডিশনে পাইরুভেট থেকে ল্যাকটেট কেন হয়? কেন NADH থেকে হাইড্রোজেন নিয়ে পাইরুভেট ল্যাকটেট হয়ে যাচ্ছে? দেখো, ইন অ্যানারোবিক কন্ডিশন যখন অক্সিজেন সাপ্লাই নাই, তোমাকে বলেছিলাম মেটাবলিক ফুয়েল কারা কারা? গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কিটোন বডি। অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলেছিলাম দে আর নট দ্যাট মাচ প্রেফারেবল মেটাবলিক ফুয়েল। কিটোন বডি সম্পর্কে বলেছিলাম দে আর মেটাবলিক ফুয়েল বাট নট ইন নর্মাল কন্ডিশন, বাট অনলি ইন কেস অফ ফাস্টিং এন্ড স্টারভেশন। ওকে, সো আমার তাহলে মেইন ফুয়েল কে? আমার বডিতে মেইন মেটাবলিক ফুয়েল কে? মেটাবলিক ফুয়েল হলো গ্লুকোজ, সেকেন্ড চয়েস ইজ দ্য ফ্যাটি অ্যাসিড। এই মুহূর্তে একটা কথা শুধু মনে রাখো, ফ্যাটি অ্যাসিড ক্যান নট বি অক্সিডাইজড ইন অ্যাবসেন্স অফ গ্লুকোজ, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। Absolutely impossible, ekdom totally no. Fatty acid cannot be oxidized as a metabolic fuel to produce ATP in absence of oxygen. তাহলে in anaerobic condition ফ্যাটি অ্যাসিড কে তুমি ভুলে যাও, তাহলে রইলো কি? গ্লুকোজ। এখন গ্লুকোজ যদি বলে যে ভাই ইন অ্যানারোবিক কন্ডিশন অক্সিজেন নাই, আমি কিন্তু নাই, এই কথা যদি গ্লুকোজ বলে তাহলে তো আমার জন্য মহা বিপদ হবে। কিন্তু ওই বিপদের মুহূর্তে যখন ফ্যাটি অ্যাসিড পালিয়ে চলে যায়, ফ্যাটি অ্যাসিড যখন বলে আমি কোনো এটিপি দিতে পারবো না, ওইরকম একটা বিপদের সময় কিন্তু গ্লুকোজ তোমার পাশে এসে দাঁড়াবে। গ্লুকোজ তোমাকে বলবে যে ওকে, ইভেন ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন আমি গ্লুকোজ তোমাকে এটিপি দিব। কেমন করে? বাই কনভার্সন অফ পাইরুভেট টু ল্যাকটেট। এই যে পাইরুভেট থেকে ল্যাকটেটে কনভার্ট হয়ে গেল, এখানে কি ঘটনাটা ঘটলো তুমি একটু খেয়াল করো। পাইরুভেট যখন ল্যাকটেটে কনভার্ট হয়ে যায়, তখন পাইরুভেট কিন্তু NAD এর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে NADH টাকে আবার NAD তে কনভার্ট করে দিচ্ছে। দেখো, তোমার এই NADH কে আবার NAD তে কনভার্ট করার দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল কিন্তু আমার রেসপিরেটরি চেইনের।
NADH হাইড্রোজেনটাকে ডিসঅর্ডার করবে কোথায়? সাধারণত কোথায় করার কথা ছিল? করার কথা ছিল ইন রেসপিরেটরি চেইন, কিন্তু রেসপিরেটরি চেইন একদম টোটালি ঘরের ভিতরে বসে গেছে। রেসপিরেটরি চেইন বলছে, NADH কে বলে দিয়েছে তোমার কাছ থেকে আমি কোনো হাইড্রোজেন নিতে পারবো না। রেসপিরেটরি চেইনের কাছে NADH যেতে পারছে না। তখন NADH কি করে? NADH তখন পাইরুভেটের কাছে হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়। পাইরুভেট তখন রাজি হয় NADH এর কাছ থেকে হাইড্রোজেন নিতে। NADH এর কাছে পাইরুভেট হাইড্রোজেন, NADH এর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে পাইরুভেট তখন হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড হয়ে যায়। তাতে লাভটা কি হলো? তাতে লাভ হলো এই, রেসপিরেটরি চেইন যে কাজটি করার কথা ছিল সেই কাজটি করতেছে পাইরুভেট ল্যাকটেট হয়ে, মানে পাইরুভেট NADH এর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, নিয়ে এটাকে আবার NAD তে কনভার্ট করতেছে, আর সেই NAD-টা আবার তোমার গ্লাইকোলাইসিসের এই স্টেপে এসে হাইড্রোজেনটাকে আবার টেক আপ করছে, তাতে করে তোমার গ্লাইকোলাইটিক পাথওয়েটা চলছে। কখন? ইন ক্রাইসিস মোমেন্ট, যখন বডিতে অক্সিজেন সাপ্লাই নাই তখনও তোমার গ্লাইকোলাইসিস পাথওয়েটা চলছে, সেটাকে বলা হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আর এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি হবে? কয়টা এটিপি হবে? এই যে তোমার এই 4টা এটিপি, আর ওইখানে যে 2টা ইউজ হয়ে গেল বাদ দিয়ে দাও, তাহলে রইলো তোমার 2টা এটিপি। রেসপিরেটরি চেইন থেকে যে 8টা এটিপি আসার কথা ছিল সেই 8টা এটিপি কিন্তু আসতেছে না, কারণ হাইড্রোজেন কিন্তু রেসপিরেটরি চেইনে যাচ্ছে না। হাইড্রোজেন কোথায় যাচ্ছে? ওভার দা পাইরুভেট। হাইড্রোজেন যাচ্ছে পাইরুভেটের কাছে, আর সেই পাইরুভেট ল্যাকটেটে কনভার্ট হয়ে যাচ্ছে। সুতরাং রেসপিরেটরি চেইন থেকে আমি যে 6টা এটিপি পাওয়ার কথা ছিল সেই 6টা এটিপি তোমার আসছে না, কিন্তু আমি 2টা এটিপি পাচ্ছি আলটিমেটলি। বিপদের মুহূর্তে যখন তোমার ক্রাইসিস, তখন তোমার এই 2টা এটিপি তোমাকে কে দিবে? কে দিবে? তোমার ফ্যাটি অ্যাসিড তো চলে গেছে, হাত পা গুটিয়ে পালিয়েছে, অ্যামাইনো অ্যাসিড হাত পা গুটিয়ে পালিয়েছে, কিটন বডি হাত পা গুটিয়ে পালিয়ে চলে গেছে। তাহলে তোমাকে এই বিপদের মুহূর্তে তোমার এই গ্লুকোজ বাই দিস অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তোমাকে যে 2টা এটিপি দিচ্ছে, এই 2টা এটিপি ডিউরিং দিস ক্রাইসিস মোমেন্ট, ডিউরিং দিস বিপদ, ডিউরিং দিস অ্যানারোবিক কন্ডিশন, এই 2টা এটিপি তোমার জন্য একটা একদম মানে একেবারে কি বলবো, এটা একটা গিফট, হেভেনলি গিফট, স্বর্গীয় গিফট ফর দিস সিস্টেম, ফর দিস সেল। এই 2টা এটিপি দ্বারা সেল করে কি তার মিনিমাম রিকোয়ারমেন্ট অফ এটিপি স্যাটিসফাই করে, করে সেলটা বাঁচতে চেষ্টা করে। সেলটা যখন বেঁচে যায়, অর্গানটা তখন বেঁচে যায়, অর্গান যখন বেঁচে যায় সিস্টেম তখন বেঁচে যায়, সিস্টেম যখন বেঁচে যায় আমি মানুষটা তখন বেঁচে গেলাম। যদি না থাকতো এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের প্রভিশন, তাহলে কিন্তু হালকা পাতলা অ্যানারোবিক কন্ডিশন বডিতে সৃষ্টি হলেই কিন্তু প্রতিটা মানুষ মৃত্যুর কোলে আস্তে করে লুটিয়ে পড়তো। মৃত্যু আমাদের অনিবার্য ছিল, কিন্তু আমার এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আমাকে এই ধরনের মৃত্যু থেকে বাঁচিয়েছে। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যেটা অলরেডি তোমাকে আলোচনা করেছি, দেখিয়ে ফেলেছি। এই হলো তোমার গ্লাইকোলাইসিস, এগুলা বডিতে দেখো, দরকার নাই এগুলা, তুমি শুধু সেলিয়েন ফিচারটা মনে রাখবা। ওকে, আমার বডিতে 3টা ইররিভার্সিবল স্টেপস অফ গ্লাইকোলাইসিস আছে, এগুলো তোমরা একটু দেখে নিও বই থেকে, এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ গ্লুকোনিওজেনেসিস যখন হবে তখন কিন্তু ইট ইজ দ্য রিভার্সাল, মানে গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে, আবার পাইরুভেট থেকে গ্লুকোজ হবে। পাইরুভেট থেকে যখন গ্লুকোজ হয় তখন সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। দেখো তোমার গ্লুকোজ থেকে যখন এই পাইরুভেট হচ্ছে, এটা হলো গ্লাইকোলাইসিস। আবার সেই পাইরুভেট থেকে যখন উল্টা দিকে গিয়ে গ্লুকোজ হবে তখন সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। তো এই যে গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস যে সমস্ত স্টেপস গুলো আছে, সবগুলা স্টেপস কিন্তু তারা ক্রস করে যায় উল্টা দিকে, রিভার্স ডাইরেকশনে সব স্টেপস, এবং প্রত্যেকটা স্টেপের যে এনজাইম, সেই এনজাইম গুলোকে শেয়ার করে গ্লাইকোলাইসিস পাথওয়ে এবং গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। শুধু 3টা স্টেপের এনজাইমকে তারা শেয়ার করে না, এই 3টা স্টেপের মধ্যে সেপারেট এনজাইম লাগে ফর গ্লুকোনিওজেনেসিস, মানে ফর সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম দি পাইরুভেট। এই 3টা স্টেপে সেপারেট এনজাইম লাগে। তার একটা স্টেপ হলো এই যে এইটা, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, রাইট, এটা একটা এনজাইম লাগে, সেটা হলো হেক্সোকাইনেজ, তোমরা জানো। কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে যদি গ্লুকোজ হইতে হয় তাহলে এটা ডিফারেন্ট এনজাইম, সেটা হলো গ্লুকোজ 6 ফসফেটেজ। দ্যাট ইজ দ্য ইউনিক এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস। আরেকটা হলো তোমার এই স্টেপে ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট হচ্ছে একটা এনজাইম দ্বারা, সেটা হলো ফসফোফ্রুক্টোকাইনেজ, দ্যাট ইজ কল্ড দ্য রেট লিমিটিং এনজাইম অফ গ্লাইকোলাইসিস।
কিন্তু যখন ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে ডিউরিং মানে গ্লুকোনিওজেনেসিস, তখন কিন্তু ওই এনজাইম কাজ করবে না, ডিফারেন্ট এনজাইম, সেটাকে বলে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ। আর লাস্টলি এই যে ফসফোইনল পাইরুভেট থেকে যে পাইরুভেট হচ্ছে, এটা কিন্তু ইউনিডাইরেকশনাল। এখানে পাইরুভেট কাইনেজ এনজাইমটা কাজ করে ডিউরিং গ্লাইকোলাইসিস। কিন্তু পাইরুভেট থেকে যদি তোমার ফসফোইনল পাইরুভেট হইতে হয় তাহলে সেপারেট এনজাইম, সেপারেট দুইটা এনজাইম কাজ করে, দুইটা। তাহলে এই যে সেপারেট দুইটা এনজাইম পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট করার জন্য লাগলো, আর সেই দুইটা সেপারেট এনজাইমের একটার নাম হলো পাইরুভেট কার্বক্সিলেজ, আরেকটার নাম হলো ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তাহলে পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, এই দুইটা এনজাইম। আর এইখানে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ, আর এখানে গ্লুকোজ 6 ফসফেটেজ, এই যে চারটা এনজাইম, এই চারটা এনজাইম হলো ইউনিক এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস। তোমার পাইরুভেট থেকে যদি গ্লুকোজ তৈরি করতে হয় তাহলে এই চারটা ইউনিক এনজাইম তোমার লাগবে, আর বাকি এনজাইম গুলা গ্লাইকোলাইটিক পাথওয়ের যে এনজাইম তোমার গ্লুকোনিওজেনেসিসের পাথওয়ের সেম এনজাইম তারা শেয়ার করে, কিন্তু এই তিনটা ইররিভার্সিবল স্টেপে চারটা ইউনিক এনজাইম লাগবে, সেগুলো হলো এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস। ওকে, এই যে গ্লুকোজ 6 ফসফেটেজ একটা এনজাইম, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ একটা এনজাইম, আরেকটা এনজাইম হলো এই যে কি বলে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট, আবার পাইরুভেট থেকে যখন ফসফোইনল পাইরুভেট হবে তখন লাগবে পাইরুভেট কার্বক্সিলেজ এন্ড ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, এই চারটা এনজাইম করলো ইউনিক এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস, মনে রাখবা। তাহলে অল টাইম ল্যাকটেট প্রোডাকশন, আরবিসি তে সব সময় ল্যাকটেট প্রোডাকশন হয় কেন? বিকজ আরবিসি তে কোনো মাইটোকন্ড্রিয়া নাই, সুতরাং আরবিসি তে সব সময় ল্যাকটেট তৈরি হয়। একটা মাত্র অর্গান সেল, সেটা আরবিসি, যেখানে অলওয়েজ 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 গ্লাইকোলাইসিস হবে ইন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, দ্যাট ইজ প্রোডাক্ট হবে ল্যাকটেট, অ্যাজ বিকজ ইন আরবিসি দ্যার ইজ নো মাইটোকন্ড্রিয়া, দ্যার ইজ নো রেসপিরেটরি চেইন। সুতরাং রেসপিরেটরি চেইন যেখানে নাই সেখানে কিন্তু গ্লাইকোলাইটিক পাথওয়েতে ল্যাকটেট তৈরি হতে বাধ্য হবেই। সো এটিপি ইন গ্লাইকোলাইসিস অলরেডি আলোচনা করে ফেলেছি। ইম্পর্টেন্স অফ গ্লাইকোলাইসিস বললাম। ইম্পেয়ারমেন্ট অফ গ্লাইকোলাইসিস যদি হয় তাহলে কি হবে? তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে যদি গ্লাইকোলাইসিসের কোনো ইম্পেয়ারমেন্ট অফ ডিস্টারবেন্স হয়, আর কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া হইতে হবে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দি গ্লাইকোলাইটিক এনজাইম। কেন? তোমার আরবিসি তে অনলি ফুয়েল হলো তোমার গ্লুকোজ, একমাত্র ফুয়েল হলো তোমার গ্লুকোজ, ঠিক আছে? এখন যদি গ্লাইকোলাইটিক এনজাইম ডেফিসিয়েন্সি হয় কনজেনিটালি, আর গ্লুকোজ অক্সিডেশন হতে না পারে, তাহলে তো আরবিসি এফেক্টেড হয়ে যাবে। আরবিসি তে তোমার কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, আর সেই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস দ্বারা কিন্তু দুইটা এটিপি তৈরি হয়, আর এই দুইটা এটিপি দ্বারা আরবিসি কিন্তু তার বাইকনকেভ যে নরমাল শেপ, সেই শেপটা সে মেনটেন করতেছে, ফ্লেক্সিবল বাইকনকেভ শেপ সে মেনটেন করে। যদি এই দুইটা এটিপি না থাকতো তাহলে কিন্তু আরবিসি could not be able to maintain the normal biconcave shape, rather আরবিসি will be spherical, মানে স্ফেরোসাইট হয়ে যেত, তার ফ্লেক্সিবিলিটি লস হয়ে যেত, আর ফ্লেক্সিবিলিটি লস হলে কিন্তু আরবিসি ব্রেকডাউন হয়ে যায়। সুতরাং there was a chance of hemolytic anemia. আসো এবার আমি গ্লাইকোলাইটিক পাথওয়ে দিয়ে কি তৈরি করে ফেললাম? গ্লাইকোলাইটিক পাথওয়ে দিয়ে আমি তৈরি করে ফেললাম পাইরুভেট অথবা ল্যাকটেট। তুমি ধরে নাও অ্যারোবিক কন্ডিশন বডিতে চলছে, গ্লাইকোলাইটিক পাথওয়ে দিয়ে আমি পাইরুভেট তৈরি করে ফেললাম। কোথায় করলাম এটা? সাইটোপ্লাজমে। এবার কি করবে? পাইরুভেটটা আস্তে করে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে যাবে, মাইটোকন্ড্রিয়া ঢুকে গিয়ে পাইরুভেটটা অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হয়ে পাইরুভেট থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। তাহলে এই যে অক্সিডেশন অফ দি পাইরুভেট, এটার সেলিয়েন্ট ফিচার কি? সাবস্ট্রেট হলো পাইরুভেট, প্রোডাক্ট হলো অ্যাসিটাইল কোয়ে, সাইট কোথায়? অল সেল কম্পার্টমেন্ট কোথায়? মাইটোকন্ড্রিয়া। নেচারটা কি? এটা বলি, হোয়াট ইজ দ্য কি এনজাইম? পাইরুভেট ডিহাইড্রোজেনেজ হলো রেট লিমিটিং এনজাইম, stimulated by insulin and ADP like glycolysis, inhibited by glucagon and ATP. Okay, this is the oxidation of the pyruvate to acetyl CoA. You see,
পাইরুভেট কিন্তু 3 কার্বন কম্পাউন্ড, পাইরুভেট 3 কার্বন কম্পাউন্ড, কারণ একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট হয়, গ্লুকোজে 6 কার্বন, তাহলে 2টা পাইরুভেট, প্রত্যেকটাতে 3 কার্বন কম্পাউন্ড। ইভেন ল্যাকটিক অ্যাসিড দ্যাট ইজ অলসো 3 কার্বন কম্পাউন্ড। তাহলে কি হচ্ছে, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করে, আর তার একটা কোএনজাইম লাগে, টিপিপি বলে, থাইমিন পাইরোফসফেট, এন্ড দ্যাট ইজ প্রডিউসড ফ্রম ভিটামিন থায়ামিন, থায়ামিন ভিটামিন B1, ভিটামিন B1 থেকে এই থায়ামিন পাইরোফসফেট তৈরি হবে, আর এই কোএনজাইমটা দরকার হয় তোমার এই পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের জন্য, এটা দরকার। কি হচ্ছে এখানে, পাইরুভেট ডিহাইড্রোজেন মানে পাইরুভেট ডিহাইড্রোজিনেশন হচ্ছে, মানে পাইরুভেট অক্সিডেশন হচ্ছে। এট দি সেম টাইম পাইরুভেট থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, একটা কার্বন চলে যাচ্ছে। সুতরাং এই রিঅ্যাকশনটা কিন্তু একটা অক্সিডেটিভ রিঅ্যাকশন, আবার এই রিঅ্যাকশনটা কিন্তু একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, দুইটাকে মিলে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। সো বইতে দেখবা লেখা আছে, পাইরুভেট উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া আন্ডারগো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন for oxidation and to produce the 2 carbon compound acetyl-CoA। আমি তোমাকে গতকাল বলেছিলাম যে সকল প্রকার এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই যে ঘটনাটা ঘটতেছে ইন্টেস্টাইনে, এটা হলো ফার্স্ট ফেজ অফ ক্যাটাবলিজম। সেকেন্ড ফেজ অফ ক্যাটাবলিজমে বলেছিলাম যে absorbed end product of digestion, that is glucose, fatty acid, amino acid, everything on coming to the cell, they undergo through varieties of catabolic process, and finally from all end product of digestion, that is glucose, amino acid, fatty acid, ultimately they produce a common metabolite, and that common metabolite is acetyl-CoA। এটাকে বলেছিলাম সেকেন্ড ফেজ অফ ক্যাটাবলিজম। এই যে দেখো আমার গ্লুকোজ থেকে কিভাবে অ্যাসিটাইল-CoA তৈরি হয়ে গেল। সো বাই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তাহলে আমার এখানে একটা NAD পার্টিসিপেট করলো, একটা NADH হয়ে গেল। এই NADH-টা চট করে চলে যাবে কোথায়, রেসপিরেটরি চেইনে। রেসপিরেটরি চেইনে গিয়ে NADH করবে কি, হাইড্রোজেনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে রেসপিরেটরি চেইন থেকে 2টা হাইড্রোজেন থেকে 3টা ATP পাওয়া যাবে। তাহলে এখানে 3টা ATP তৈরি হবে প্রতি একটা পাইরুভেট অক্সিডেশন। আর আমার গ্লুকোজ অক্সিডেশন করে কয়টা পাইরুভেট তৈরি করেছিলাম, আমার গ্লুকোজ অক্সিডাইজ করে আমি 2টা পাইরুভেট তৈরি করেছিলাম। সুতরাং একটা পাইরুভেট থেকে 3টা ATP, 2টা পাইরুভেট থেকে আমি 6টা ATP পাবো আলটিমেটলি, কারণ একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট। সুতরাং টোটাল 6 ATP আমার এই জায়গাটায় তৈরি হয়ে যাবে, এবং আমি অ্যাসিটাইল-CoA পেয়ে গেলাম। কোথায় ঘটলো ঘটনাটা, মাইটোকন্ড্রিয়াতে। এবার আসো, থাইমিন ডেফিসিয়েন্সিতে বেরি বেরি রোগ হয়, কারণটা কি, থাইমিন ডেফিসিয়েন্সিতে কেন বেরি বেরি রোগ হয়, তার কারণটা হলো যে ইন কেস অফ থাইমিন ডেফিসিয়েন্সি, তোমার এই যে টিপিপি, থাইমিন পাইরোফসফেট, এটা তো তৈরি হবে না। আর যদি টিপিপি তৈরি না হয়, তাহলে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কাজ করতে পারবে না। যদি পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কাজ করতে না পারে, তাহলে আমার গ্লুকোজটা কিন্তু পাইরুভেট পর্যন্ত এসে বসে থাকবে, গ্লুকোজ কিন্তু ফার্দার টিসিএ সাইকেলে ঢুকতে পারবে না। ঢুকতে না পারলে কিন্তু আমার এটিপি তৈরি হবে না, এটিপি তৈরি না হইতে পারলে আমার সেলগুলো এফেক্টেড হবে। এন্ড দ্যাট ইজ দ্য রিজন দেয়ার ইজ বেরি রোগটা। আর বেরি রোগে কি হয়, ড্রাই বেরি হয়, ওয়েট বেরি হয়, নিউরোলজিক্যাল বেরি হয়, নার্ভগুলো এফেক্টেড হয়ে যায়, কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্টেড হয়ে যায়, সেখানে আরো অনেক মেকানিজম আছে। মূল কথাটা হলো, বেরির মূল কথাটা হলো there is impairment of the glucose oxidation. Glucose oxidation হয় না, impairment of the glucose oxidation because of the absence of thiamine, because of the absence of TPP, which is very much important to act as a coenzyme for pyruvate dehydrogenase, and that enzyme is again necessary for complete oxidation of the glucose. সুতরাং বেরি রোগের হতে পারে ড্রাই বেরি, হতে পারে ওয়েট বেরি, হোয়াটএভার মেবি, বেরি রোগটার বেসিক মেকানিজম হলো there is gross impairment of the glucose oxidation, and there is gross deficiency of the ATP, and that ultimately by different mechanism causes very dry very or wet very now go to the TCA cycle. আমরা কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভেট করে ফেলেছি, পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA করে ফেলেছি। কয়টা অ্যাসিটাইল-CoA করেছি, 2টা অ্যাসিটাইল-CoA। এখন এই 2টা অ্যাসিটাইল-CoA নিয়ে আমরা চলে যাব TCA সাইকেলে। তাহলে TCA সাইকেলের অনেকগুলো নাম আছে, ক্রেবস সাইকেল,
সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড মানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অক্সিডেশন অফ দি অ্যাসিটাইল কো টু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এন্ড এনার্জি, এটাকে বলা হয় মানে টিসিএ সাইকেল, অক্সিডেশন অফ দি অ্যাসিটাইল কো কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এন্ড এনার্জি। এই যে দেখো ওভারভিউ অফ দি টিসিএ সাইকেল, তোমাকে আমি বলেছিলাম যে কয়েকটা মেটাবলিক পাথওয়ে তুমি একটু ভালো করে পড়বা, তার মধ্যে একটা হলো টিসিএ সাইকেল আর একটা হলো গ্লাইকোলাইটিক পাথওয়ে, তাই না? গ্লাইকোলাইটিক পাথওয়েটা ভালো করে পড়বা, টিসিএ সাইকেলটা ভালো করে পড়বা ফর ইউ পিপল এজ এ ক্যান্ডিডেট অফ দি ফার্স্ট ক্রপ এক্সামিনেশন। যদি আমি এটা মানে ডাক্তারদের ক্ষেত্রে বলতাম যে না তোমার এটারও দরকার নেই, এটাও তোমার পড়ার প্রয়োজন নেই, কারণ যারা না এমডি এমএস অ্যাডমিশন টেস্ট দিবা বাস বা এফসিবিএস পরীক্ষা দিবা তাদের জন্য এইটারও প্রয়োজন নেই, শুধু সেলিয়েন্ট ফিচারটা দরকার। এই যে দেখো তোমার টিসিএ সাইকেলের অনেক স্টেপ আছে, এতগুলা স্টেপ তুমি করার দরকার নাই, এইভাবে তুমি পড়ো। একদিকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, সাইট্রেট, অক্সালোঅ্যাসিটেট কোথেকে আসে? পাইরোভেট থেকে আসে। পাইরোভেট হলো 3 কার্বন কম্পাউন্ড, তার সাথে একটা কার্বন ডাইঅক্সাইড অ্যাড হবে মানে কার্বক্সিলেশন হবে, হয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল 4 কার্বন কম্পাউন্ড। আর পাইরোভেট থেকে বাই ডিকার্বক্সিলেশন কি হবে? অ্যাসিটাইল কোয়ে, যেটা তোমাকে অলরেডি আমি দেখিয়েছি, 2 কার্বন কম্পাউন্ড অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন কম্পাউন্ড অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কম্বাইন হলো, হয়ে গেল সাইট্রিক অ্যাসিড মানে 6 কার্বন কম্পাউন্ড। সেখান থেকে আইসোসাইট্রেট, সেখান থেকে আলফা কিটোগ্লুটারেট কি হয় দেখো, আলফা কিটোগ্লুটারেট তৈরি হওয়ার সময় একটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, তার মানে এটা 5 কার্বন হয়ে গেল, আর একটা এনএডি পার্টিসিপেট করে এনএডিএইচ হয়ে গেল, মানে এটা একটা ডিহাইড্রোজিনেশন প্রসেস, অক্সিডেশন। আলফা কিটোগ্লুটারেট থেকে আবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে, হয়ে সাকসিনাইল কোয়ে হয়ে গেল, 4 কার্বনের সাকসিনাইল কোয়ে হয়ে গেল। ঠিক আছে, 4 কার্বনের সাকসিনাইল কোয়ে হয়ে গেল। এক মিনিট প্লিজ। চার কার্বনের সাকসিনাইল কোয়ে হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন হয়েছিল 6 কার্বন সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, একটা এনএডিএইচ হয়ে গেল আলফা কিটোগ্লুটারেট, আবার একটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, এক কার্বন চলে গেল, একটা এনএডিএইচ হলো, হয়ে গেল সাকসিনাইল কোয়ে 4 কার্বন। এই সাকসিনাইল কোয়ে থেকে হবে সাকসিনেট, এখানে তোমার সাবস্ট্রেট টেবিলে একটা এটিপি তৈরি হয়, মানে জিটিপি থেকে জিটিপি, মানে এটা ওয়ান কাইন্ড অফ হাই এনার্জি ফসফেট। সাকসিনেট থেকে ফিউমারেট হবে, সেখানে একটা এফএডিএইচ তৈরি হবে, ফিউমারেট থেকে ম্যালেট, ম্যালেট থেকে অক্সালোঅ্যাসিটেট, আবার একটা এনএডিএইচ হলো। তুমি এই টিসিএ সাইকেলটাকে আরো স্লিম করতে পারো, তুমি এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড একদিকে সাইট্রেট, সরাসরি আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, তারপরে এই যে ফিউমারেট, তারপরে ম্যালেট, অক্সালোঅ্যাসিটেট। আরো স্লিম করো, 4 কোণায় 4টা জিনিস দিয়ে দাও, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এক কোণায়, সাইট্রেট এক কোণায়, আরেক কোণায় সাকসিনাইল কোয়ে, আরেক কোণায় সাকসিনেট। ঠিক আছে, আর এদিকে তুমি এই যে ম্যালেট দিয়ে দাও, ফিউমারেটের কথা ভুললা যাও, ম্যালেট মাঝখানে, আর এখানে আলফা কিটোগ্লুটারেট মাঝখানে দিয়ে দাও। তাহলে 4 কোণায় 4টা, আর এখানে একটা, এখানে একটা, এই তো তুমি 6টা জিনিসের নাম মনে রাখো, তাইলে তো হলো। কি কি? অক্সালোঅ্যাসিটেট, সাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ম্যালেট, শেষ। এই 6টা নাম মনে রেখে টিসিএ সাইকেল আইকা দিয়ে চলে আসবো পরীক্ষার খাতার মধ্যে, আর কিচ্ছু দরকার নেই, মাঝের গুলা দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। কেন এই কয়টা দেবো? কারণ তোমার এই জিনিসগুলো উল্লেখ করতে হবে, এই যে একটা এখানে এনএডিএইচ হলো, এটা উল্লেখ করতে হবে, একটা এনএডিএইচ উল্লেখ করতে হবে, আর একটা এই যে জিটিপি হলো উল্লেখ করতে হবে, এফএডিএইচ উল্লেখ করতে হবে, এনএডিএইচ উল্লেখ করতে হবে। এই জন্য তুমি এই মাঝখানে দিবা ম্যালেট আর আলফা কিটোগ্লুটারেট, তোমার টিসিএ সাইকেল কমপ্লিট। তাহলে মোট কয়টা এটিপি হলো টিসিএ সাইকেল থেকে? দেখো, এই যে এনএডিএইচ 2টা, 3টা এটিপি হবে রেসপিরেটরি চেইনে গিয়ে, এখানে 3টা, 6টা, এখানে সাবস্ট্রেট টেবিলে একটা, 7টা, এখানে এফএডিএইচ থেকে 2টা, 9টা, আর এখানে 3টা, এনএডিএইচ থেকে 3টা, এই 12টা। মানে টিসিএ সাইকেলে প্রতি একটা অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজ হলে আমি মোট 12টা এটিপি পাবো। এই হলো তোমার হিসাব, আর কোনো হিসাব নেই। ঠিক আছে, ভেজাল করতে যাও না। তাহলে কি এনজাইম কি কি টিসিএ সাইকেলে? সাইট্রেট সিনথেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। এই যে দেখো, যখন এখানে সাইট্রেট তৈরি হয়, সাইট্রেট সিনথেস একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম।
আইসোসাইটেট ডিহাইড্রোজেনেজ আরেকটা ইম্পর্টেন্ট এনজাইম, আর আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ আরেকটা ইম্পর্টেন্ট এনজাইম। এই তিনটা এনজাইম দ্বারা টিসিএ সাইকেলটা রেগুলেটেড হচ্ছে। সেলিয়েন্ট ফিচার কি টিসিএ সাইকেলের? একটা হলো সাবস্ট্রেট। তাহলে আমার টিসিএ সাইকেলের সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেট হলো অ্যাসিটাইল-কোয়ে। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হলো NADH, FADH, কার্বন ডাইঅক্সাইড, জিটিপি। কোন সময় এই কথা উচ্চারণ করো না যে টিসিএ সাইকেলের প্রোডাক্ট হলো এটিপি, এটা কখনো বলবো না, এটা রং আনসার। টিসিএ সাইকেলের প্রোডাক্ট হলো এই যে NADH আর এই যে FADH। সাবস্ট্রেট লেভেলে একটা ছোট্ট এটিপি তৈরি হয় বটে, বাট ইট ইজ ভেরি নেগলিজেবল। তুমি বলবা যে টিসিএ সাইকেলে এটিপি তৈরি হয়? টিসিএ সাইকেলে তো এটিপি তৈরি হয় না। টিসিএ সাইকেলে তৈরি হয় রিডিউসড কোএনজাইম NADH, FADH। এরা পরবর্তীতে রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার এটিপি তৈরি করবে। সুতরাং টিসিএ সাইকেলে কখনো এটিপি তৈরি হয়? টিসিএ সাইকেলে তৈরি হয় রিডিউসড কোএনজাইম, দ্যাট ইজ NADH and FADH। তাহলে প্রোডাক্ট কি দাঁড়াইলো? NADH, FADH, কার্বন ডাইঅক্সাইড and GTP। সাইট অলমোস্ট অল সেল। কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়া। নেচারটা কি? অ্যামফিবলিক। ইট ইজ টিসিএ সাইকেল ইজ ক্যাটাবলিক as well as anabolic, এই জন্য এটাকে অ্যামফিবলিক বলা হয়। স্টিমুলেটেড বাই ইনসুলিন ADP, ইনহিবিটেড বাই ATP, দ্যাট ইজ দ্য salient features of TCA cycle। এই জন্য তোমার মাথা থেকে না যায়। TCA সাইকেলে কয়টা ATP হলো অলরেডি তোমাকে হিসাব বলে দিয়েছি। তাহলে 1 মোল গ্লুকোজ থেকে আলটিমেটলি 38 ATP হলো। গ্লাইকোলাইসিসে কয়টা হলো? 8টা। আর পাইরুভেট যখন এসিটাইল-কোয়ে হয় তখন কয়টা? 6টা। আর যখন তাহলে 8টার 6টা কয়টা হয়েছে? তোমার 8 আর 6 14টা। এবার প্রতিটা এসিটাইল-কোয়েতে হয় তোমার 12টা, তাহলে 24টা। তো মিলায়া হয়ে গেল তোমার 38টা এটিপি হয়ে গেল। দুইটা তোমার মানে কনজাম্পশন দেখায় দিবা। তাহলে গ্লাইকোলাইসিসে 8টা, তোমার পাইরুভেট থেকে এসিটাইল-কোয়ে 6টা, টিসিএ সাইকেলে 24টা। এটা হলো কখন? অ্যানারোবিক কন্ডিশনে 38 এটিপি হবে। আর যদি অ্যারোবিক কন্ডিশন হয় তাহলে মাত্র 2টা। ওই যে তোমার অ্যানারোবিক কন্ডিশনে পাইরুভেট থেকে কি বলে তোমার গ্লুকোজ থেকে যে ল্যাকটিক অ্যাসিড হলো, এর পরে কিন্তু আর কিছু হবে না। পাইরুভেট থেকে অক্সিডেশন কইরা এসিটাইল-কোয়ে, এসিটাইল-কোয়ে থেকে টিসিএ সাইকেল, কোনো কিছু হবে না, সব বন্ধ। সুতরাং অ্যানারোবিক কন্ডিশনে মাত্র 2টা। এবার খেয়াল করে দেখো, অ্যারোবিক কন্ডিশনে যখন একটা গ্লুকোজ থেকে 38 এটিপি পেতাম, সেখানে অ্যানারোবিক কন্ডিশনে পাবো মাত্র 2টা এটিপি। এই 2টা এটিপিও তখন কিন্তু আমার বডির জন্য মানে স্বর্ণের টুকরা। স্বর্ণ না, এটা হলো একেবারে হীরক, 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 ডায়মন্ড, ডায়মন্ডের টুকরা হিসাবে আমার সেল তাকে ইউটিলাইজ করবে। এরকম বিপদের মুহূর্তে এই যে 2টা এটিপি, সেই 2টা এটিপি দ্বারা আমার সেল, প্রত্যেকটা সেল তার সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে মেনটেন করছে এবং সেলটা বেঁচে থাকে। যদিও সে খুবই কষ্টে বেঁচে থাকে, বাট বেঁচে থাকে। সেলগুলা বেঁচে থাকে বলে আমি কিন্তু মানুষটা বেঁচে আছি, কষ্টে আছি বাট বেঁচে আছি, আর না হলে মরে যেত। ওকে, সো দিস ইজ এটিপি। টিসিএ সাইকেল ইজ এ কমন মেটাবলিক পাথওয়ে। অর্থ কি? এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কমন মেটাবলিক পাথওয়ে? কমন মেটাবলিক পাথওয়ের কনসেপ্টটা হলো যেখানে সকল প্রকার খাদ্য মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবাই যেখানে অক্সিডাইজ হতে পারবে, সেটি হলো কমন মেটাবলিক পাথওয়ে। টিসিএ সাইকেল কিন্তু একটা কমন মেটাবলিক পাথওয়ে। সহজ করে বলে দেই, টিসিএ সাইকেল নিডেড ফর কার্বোহাইড্রেট অক্সিডেশন। কেন? তুমি কার্বোহাইড্রেট থেকে তুমি কি পাচ্ছ? পাচ্ছ গ্লুকোজ। গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোলাইসিসে কি পাচ্ছ? পাচ্ছ পাইরুভেট। পাইরুভেট থেকে তুমি কি পাচ্ছ? অ্যাসিটাইল-কোয়ে। অ্যাসিটাইল-কোয়ে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? টিসিএ সাইকেলে। সুতরাং ফর অক্সিডেশন অফ দি গ্লুকোজ, ফর অক্সিডেশন অফ দি কার্বোহাইড্রেট, ইউ নিড টিসিএ সাইকেল। এবার আসো ফ্যাট। ফ্যাটে কি থাকে? মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ফ্যাট হলো তোমার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি হবে? অক্সিডাইজ হবে। কিভাবে? বিটা অক্সিডেশন দ্বারা। তোমরা আগামীকাল এটা আলোচনা করবে। কি তৈরি হবে? অ্যাসিটাইল-কোয়ে। তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে বিটা অক্সিডেশন দ্বারা অ্যাসিটাইল-কোয়ে তৈরি হচ্ছে। সেই অ্যাসিটাইল-কোয়ে কোথায় যাবে? টিসিএ সাইকেলে। সুতরাং ফর অক্সিডেশন অফ দি ফ্যাট you need to have a TCA cycle. Now come to the protein. খাইবা প্রোটিন? খাও। কি হবে প্রোটিন থেকে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, একটা হলো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর একটা হলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তোমরা জানো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে
অ্যাসিটাইল কোয়ে হবে এবং কিটন বডি হবে। ধরে নাও অ্যাসিটাইল কোয়ে হলো। সো যে সমস্ত মানে অ্যামাইনো অ্যাসিড গুলা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এরা করবে কি, এরা একটা সেলের ভিতরে ঢুকে থ্রু ডিফারেন্ট টাইপস অফ অক্সিডেটিভ পাথওয়ে ফাইনালি দে উইল প্রডিউস দ্য অ্যাসিটাইল কোয়ে। কোয়ে এইবার কোথায় যাবে? টিসিএ সাইকেল। এবার আসো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কারা? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে তোমার গ্লুকোজ তৈরি হতে পারে। ওকে, তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ হলো, ফাইন, কিন্তু সেই গ্লুকোজ আলটিমেটলি কোথায় যাবে? টিসিএ সাইকেল। সুতরাং ফর প্রোটিন অ্যাগেইন TCA cycle is needed. So এইভাবে দেখা যাচ্ছে TCA cycle is the common metabolic pathway for oxidation of the all three classic type of food: carbohydrate, protein, fat, everything to be oxidized. Ultimately, they go to the TCA cycle. That's why TCA cycle is a common metabolic pathway. এই কথাটাই শুধু মনে রাখবা। এই যে একটা সাইকেল দিয়ে আমার বইয়ের মধ্যে আছে, তোমরা বইটা দেখলে বুঝতে পারবা। বইয়ের মধ্যে এই পাথওয়েটা আছে যে কিভাবে প্রোটিন থেকে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে এবং আলটিমেটলি টিসিএ সাইকেল, গ্লুকোজ থেকে পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেল, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি থেকে অ্যাসিটাইল কোয়ে, ফ্যাট থেকে গ্লিসারল, গ্লিসারল আবার এই গ্লাইকোলিটিক পাথওয়ে দিয়ে পাইরুভেট, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে আলটিমেটলি টিসিএ সাইকেল। সো টিসিএ সাইকেল ছাড়া কোনো গতি নাই, অতএব এটা একটা কমন মেটাবলিক পাথওয়ে। TCA cycle is an amphibolic pathway. Justify. তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যামফিবলিক পাথওয়ে। অ্যামফিবলিক পাথওয়ে মানে হলো যে পাথওয়ের মধ্যে বোথ অ্যানাবলিক ঘটনা ঘটে অ্যাজ ওয়েল এজ ক্যাটাবলিক ঘটনা ঘটে। মানে মেটাবলিক পাথওয়ে হ্যাভিং বোথ অ্যানাবলিক ফ্লেভার অ্যাজ ওয়েল এজ ক্যাটাবলিক ফ্লেভার। যখন দুইটা ফ্লেভার থাকবে তখন আমরা এটাকে বলবো অ্যামফিবলিক পাথওয়ে। টিসিএ সাইকেল যে একটা ক্যাটাবলিক পাথওয়ে, এতক্ষণে কি তোমার বুঝতে আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তুমি কি টিসিএ সাইকেল যে ক্যাটাবলিক পাথওয়ে প্রমাণটা এখনো পাও নাই? নিশ্চয়ই পেয়েছো, কারণ টিসিএ সাইকেল অক্সিডাইজ দ্য অ্যাসিটাইল কোয়ে। টিসিএ সাইকেলের মধ্যে দিয়ে অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশন হয়ে আমাকে এটিপি দিচ্ছে। সুতরাং ইট ইজ দ্য মানে বার্নিং এভিডেন্স দ্যাট টিসিএ সাইকেল ইজ এ ক্যাটাবলিক পাথওয়ে। এখন আসো আমরা দেখি টিসিএ সাইকেল কি অ্যানাবলিক পাথওয়ে। দেখি তো টিসিএ সাইকেলের যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, এই সমস্ত কম্পোনেন্ট থেকে আমি কিছু তৈরি করতে পারি কিনা। ইয়েস, এই যে দেখো সাইট্রেট একটা টিসিএ সাইকেলের কম্পোনেন্ট। ওকে, সাইট্রেট করে কি? দেখো দেখো দেখো, খেয়াল করো, সাইট্রেট তৈরি হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে দিয়ে, হইল সাইট্রেট। এই সাইট্রেটটা করে কি মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে চলে আসে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এসে এটা আবার কনভার্টেড হয়ে যায় টু অ্যাসিটাইল কোয়ে, আর এই অ্যাসিটাইল কোয়ে সাবসিকুয়েন্টলি ইউটিলাইজড হবে ফর সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, সিনথেসিস অফ কোলেস্টেরল, সিনথেসিস অফ স্টেরয়েড। তাহলে এটা একটা অ্যানাবলিক পাথওয়ে, এটা একটা অ্যানাবলিক পাথওয়ে। ওকে, কারণ টিসিএ সাইকেল তোমাকে সাইট্রেট দিচ্ছে, আর সেই সাইট্রেট থেকে অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কোলেস্টেরল তৈরি করছি, আমি স্টেরয়েড হরমোন তৈরি করছি, আমি ফ্যাটি অ্যাসিড তৈরি করছি। সুতরাং টিসিএ সাইকেল ফ্যাসিলিটেট দ্য অ্যানাবলিক অ্যাক্টিভিটি। ওকে, কাম টু দ্য অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। সেখান থেকে আমি কিন্তু দুইটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারি, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড আরেকটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড, আরেকটা ভার্সন অ্যাসপার্টিক অ্যাসিড আর অ্যাসপারাজিন, এরকম একটা দুইটা ফ্যাটি মানে অ্যামাইনো অ্যাসিড আমি তৈরি করতে পারি। আবার দেখো আলফা কিটো গ্লুটারেট, এটা থেকে আমি দুইটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারি, এটা হলো গ্লুটামেট আর এটা হলো গ্লুটামিন। তাহলে অক্সালোঅ্যাসিড থেকে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারাজিন, গ্লুটামেট, গ্লুটামিন। সাকসিনাল কোয়ে থেকে আমি তৈরি করতে পারি হিম। তুমি হিমোগ্লোবিন সিনথেসিস পড়েছো, হিমোগ্লোবিন সিনথেসিসে হ্যাঁ দুটা জিনিস লাগে, এটা হলো গ্লাইসিন এন্ড সাকসিনাইল কোয়ে। গ্লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড, তুমি খাবার খাবা সেখান থেকে আসবে। সাকসিনাল কোয়ে কোত্থেকে আসবে? মানুষ কোনোদিন গ্লাইসাকসিনাল কোয়ে খায় না, বাজারে কোনোদিন সাকসিনাল কোয়ে কিনতে পাবো না। আমার টিসিএ সাইকেল সাকসিনাল কোয়ে প্রোভাইড করে সাপ্লাই দিচ্ছে, এই সাকসিনাল কোয়ে আর গ্লাইসিন মিলে হিম তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এক কথা সামারি পড়ো। সামারিটা হলো আবার
দেখো তোমার এই যে টিসিএ সাইকেলের যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কিন্তু আমি গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজও তৈরি করতে পারি। তাহলে আমি টিসিএ সাইকেলের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করতে পারি, অ্যাসপারাজিন তৈরি করতে পারি অ্যামাইনো অ্যাসিড, আবার গ্লুটামেট তৈরি করতে পারি, গ্লুটামিন তৈরি করতে পারি, আবার ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি, স্টেরয়েড তৈরি করতে পারি, গ্লুকোজ তৈরি করতে পারি, হিম তৈরি করতে পারি। তার মানে কি দাঁড়াইলো যে টিসিএ সাইকেল এমন একটা সাইকেল, সে বিভিন্ন কম্পোনেন্টকে প্রোভাইড করে ফর সিনথেসিস অফ ডিফারেন্ট বায়োমলিকুল। সুতরাং টিসিএ সাইকেল অলসো অ্যাক্ট এজ অ্যান অ্যানাবলিক পাথওয়ে। তাহলে টিসিএ সাইকেলের দুইটা ফ্লেভার আছে, একটা হলো ক্যাটাবলিক ফ্লেভার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাবলিক ফ্লেভার। এই জন্য টিসিএ সাইকেলকে বলা হয় একটা অ্যামফিবলিক পাথওয়ে। এই সাইকেলটা তুমি আমার বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেই বই থেকে তুমি এই পাথওয়েটা উঠাই দিবা, যদি পরীক্ষায় আসে সুন্দর করে লিখে দিবা, বাস হয়ে গেল। এতটুকুই তোমার কি বলে আনসার, যে এক্সপ্লেইন হোয়াই টিসিএ সাইকেল ইজ anabolic pathway, aspartic acid, asparagine, glutamate, glutamine, etc. ওকে, সো দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দ্য ক্যাটালিস্ট অফ টিসিএ সাইকেল বলে। এক্সপ্লেইন কি হয় তাকাও, এই যে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাইরুভেট থেকে অ্যাসিটাইল-কোয়েন, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর এই অ্যাসিটাইল-কোয়ে কম্বাইন করে সাইট্রেট, এরপরে আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল-কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, আবার অক্সালো অ্যাসিটেট। এই তো টিসিএ সাইকেল। আচ্ছা, তো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবার করবে কি, আরেকটা অ্যাসিটাইল-কোয়ের সাথে কম্বাইন করবে, কম্বাইন করে সাইট্রেট করবে, করে আবার টিসিএ সাইকেল জঙ্গলের ভিতরে দিয়ে জার্নি করবে, জার্নি করে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। হোয়াট ইজ ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট ইজ সামথিং, এমন একটা মলিকুল যে কোনো একটা প্রসেসকে ফ্যাসিলিটেট করবে, কিন্তু নিজের কোনো ক্ষতি হবে না, নিজের কোনো পরিবর্তন হবে না, নিজে যেমনটি ছিল তেমনটি থাকবে, কিন্তু মাঝখানে একটা ঘটনাকে সে ঘটিয়ে দিবে। টিসিএ সাইকেলের কাজ কি? কাজ হলো টু অক্সিডাইজ দ্য অ্যাসিটাইল-কোয়ে। তুমি খেয়াল করে দেখো আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে এই ঘটনাটাকে ফ্যাসিলিটেট করতেছে। মানে ঘটনাটা কি? অক্সিডেশন অফ অ্যাসিটাইল-কোয়ে। কিভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাকে ফ্যাসিলিটেট করছে তাকাও। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড combines with acetyl-CoA, makes the citrate, citrate moves through the TCA cycle. TCA সাইকেলের মধ্য দিয়ে যখন সাবস্ট্রেট যায়, তখন তোমাকে শুরুতে দেখিয়েছিলাম দুইটা জায়গায় দুইটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, মানে দুইটা কার্বন চলে যায় অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে 6টা কার্বন থেকে 2টা কার্বন চলে গেল, চলে যাওয়ার পরে আবার 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অ্যাসিটাইল-কোয়েটাকে টিসিএ সাইকেলে অক্সিডেশন করতে সহায়তা করলো, কিন্তু আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কোনো পরিবর্তন হইল না, তার কোনো ক্ষতি হইল না। এটাই তো ক্যাটালিস্ট। সো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ এ ক্যাটালিস্ট ফর টিসিএ সাইকেল। এই হলো তোমার এক্সপ্লানেশন, ব্যাখ্যাটা এইভাবে দিবা। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ এ ক্যাটালিস্ট ফর টিসিএ সাইকেল। প্রথমে বলবা হোয়াট ইজ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের ধর্মটা কি এটা আগে বলবা, এরপরে তুমি বলবা যে টিসিএ সাইকেলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যে ক্যাটালিস্টের ভূমিকাটা পালন করছে তার জাস্টিফিকেশনটা কি, তার ব্যাখ্যাটা কি। ব্যাখ্যাটা হলো এটা, দিস ইজ দ্য ব্যাখ্যা। ওকে, সো টিসিএ সাইকেলের সিগনিফিকেন্স কি? বডিতে যত এটিপি তৈরি হয় তার 70% এটিপি তোমার তৈরি হচ্ছে টিসিএ সাইকেলে। আবারও আমি যদিও বলে ফেলেছি 70% এটিপি তৈরি হয় টিসিএ সাইকেলে, কথাটার মধ্যে ছোট্ট একটা মিস্টেক আছে। আমি কিন্তু বলতে চাই যে 70% রিডিউসড কোএনজাইম তৈরি হয় টিসিএ সাইকেলে, সেখান থেকে আমার 70% এটিপি তৈরি হয়। কথাটা কিন্তু আসলে ওইটা, কিন্তু আমরা কিন্তু ভার্বালি কথাটা বলে ফেলি এইভাবে যে টিসিএ সাইকেলে 70% এটিপি তৈরি হয়। এটা একটা কমন মেটাবলিক পাথওয়ে, এটা একটা অ্যামফিবলিক পাথওয়ে। এগুলো হলো টিসিএ সাইকেলের সিগনিফিকেন্স। ফেট অফ পাইরুভেট, এগুলো পড়বা বই থেকে, এই ফিগার দিয়ে দিয়ে বই থেকে পড়বা। পাইরুভেট থেকে কি হইতে পারে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, অ্যাসিটাইল-কোয়ে হতে পারে। ওকে,
আর পাইরুভেট থেকে বাই দি প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস গ্লুকোজ হতে পারে। পাইরুভেট তৈরি হয় কোথা থেকে? গ্লুকোজ থেকে তৈরি হতে পারে, ল্যাকটেট থেকে তৈরি হতে পারে, অ্যালানিন থেকে তৈরি হতে পারে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হতে পারে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হতে পারে। এটা একটু দেখো, আমার বইটার মধ্যে আছে সুন্দর করে লেখা, এটা তোমরা দেখে নিও। যারা তোমরা ফার্স্ট প্রপ পরীক্ষার্থী আমার সাথে এখন রাইট এট দিস মোমেন্ট কানেক্টেড আছো, আগামী দিনে ফার্স্ট প্রপ পরীক্ষা দিবা, আমার 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 বিশ্বাস যে তোমরা হয়তো এবিসি বইটা পড়েছো। হয়তো এবিসি বইটি লেখার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল। দেখো, আমার এবিসি বইটার মধ্যে যে সমস্ত কথাবার্তা গুলো আছে, একটা কথা কিন্তু আমি তৈরি করিনি, মনে রাখবো। এই প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি রেপিউটেড টেক্সট বুক থেকে আমার নেওয়া। আমি আমার ভাবে বলেছি, আমি এটাকে প্যারাফ্রেজিং করেছি, আমার ভাষায় আমি লিখেছি, আমার ভাষায়। শুধু ওইটুকু আমি নিয়েছি যেটুকু তোমার জন্য পরীক্ষার লাগবে। পরীক্ষায় তোমার যেটুকু লাগবে, একটা কনসেপ্ট ডেভেলপ করার জন্য যেটুকু লাগবে, আমি কেবল সেইটুকু নিয়েছি। ওইটুকু নিয়ে আমি তোমাকে হ্যাঁ, তো ওইটুকু নিয়ে আমি কিন্তু বইটার মধ্যে তোমাকে ইনফরমেশন গুলো আমি দিয়েছি। সুতরাং আমার হোল অবজেক্টিভ ছিল বইটা লেখার, সেটা হলো যে এই যে লিপিন কট আর হের মানে কি বলে হারপার দেখে আমার ছাত্রদের এবং আমার নিজেরও টিচারদের মাথাটা যে গোল হয়ে যায়, গরম হয়ে যায়, আমি সেই জায়গা থেকে ছাত্রদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি, যেন মাথাটা গরম না হয়। শুধুমাত্র স্যার সম্মানিত দুঃখিত, স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন। জি, আমরা স্যারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, সবাই কাইন্ডলি আমাদের সাথে থাকবেন। আচ্ছা স্যার একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, আমরা স্যারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে আমাদেরকে জানিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ স্যারের সামনে সেটা উপস্থাপন করব।
আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করুন, আমরা স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে স্যারের পিসিটা একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। তো স্যার সেটা আর কি ফিক্স করছেন, দেন সমস্যাটা ফিক্স করলেই আমাদের সাথে জয়েন করবেন ইনশাল্লাহ। আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি মিউট করা আছেন, আনমিউট করে কথা বলতে পারবেন।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না স্যার, স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট ভিডিওটা অন হয়নি এখনো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার কাইন্ডলি ভিডিওটা একটু অন করে নেবেন প্লিজ। ঠিক আছে স্যার, সবকিছু ঠিক আছে। কথা শোনা যাচ্ছে এখন? জি, কথা শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে এবং স্ক্রিনও শেয়ার হয়েছে স্যার। সরি ফর দ্য আনওয়ান্টেড প্রবলেম আর কি। এনিওয়ে, আমরা যেটা বলতেছিলাম যে তো এই বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হলো যে খুবই পরীক্ষা ওরিয়েন্টেড, যেগুলো তোমাদের দরকার এক্স্যাক্টলি তার বেশি কিছু না। সহজভাবে আমি আমার সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। এটা তোমরা পড়ো, এটুকু পড়ো, এরপরে যদি আরো কিছু জানতে চাও দেন ইউ গো ফর দি টেক্সট বুক, কোনো সমস্যা নাই আর কি। তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। সেটা হলো যে আমরা ছিলাম পসিবলি এইখানটায়, মানে অক্সালোএসিটিক অ্যাসিড ইজ দ্য ক্যাটালিস্ট ফর দি টিসিএস সাইকেল। যে ক্যাটালিস্ট মানেটা কি এটা আগে বলবা, যে হাউ দিস অক্সালোএসিটিক অ্যাসিড বিহেভ এজ এ ক্যাটালিস্ট ইন টিসিএস সাইকেল তো দেখলো। তারপরে সিগনিফিকেন্স বলেছিলাম, পাইরুভেট এটা বলেছিলাম, গ্লুকোনিওজেনেসিস। এখন আমরা গ্লুকোনিওজেনেসিসে চলে আসি। গ্লুকোনিওজেনেসিস মানে হলো সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সাবস্ট্রেট। তার মধ্যে কমন সাবস্ট্রেট গুলা কি যেখান থেকে আমার বডি গ্লুকোজ তৈরি করতে পারে? এক, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ট্রেট। আর এটা হলো গ্লিসারল। বইতে দেখবা আরো অনেক সাবস্ট্রেটের কথা বলা আছে, এগুলো অ্যাবসলিউটলি ইউজলেস। যেমন বলা হবে যে পাইরুভেট, বলা হবে যে ল্যাকটেট, এগুলা কোনো মানে মেজর সাবস্ট্রেটই না। মেজর সাবস্ট্রেট হলো তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিছুটা হলো গ্লিসারল। গ্লিসারলের মানে কন্ট্রিবিউশন এখানে খুবই কম। মেজর কন্ট্রিবিউশন হলো আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের কন্ট্রিবিউশনটা মেজর। আর এই গ্লুকোনিওজেনেসিস করতে হলে আমার দরকার হলো এটিপি। আর এটিপি কখন আসবে, কোথা থেকে আসবে? ফ্রম ফ্যাটি অ্যাসিড বাই বিটা অক্সিডেশন। কেন? তুমি একটু চিন্তা করো, গ্লুকোনিওজেনেসিসটা হবে কখন? কখন গ্লুকোনিওজেনেসিস হবে? আমার ভরা পেটে কি গ্লুকোনিওজেনেসিস হবে? নো। ভরা পেটে যখন আমার বডিতে সাফিসিয়েন্ট গ্লুকোজ আছে তখন কিন্তু গ্লুকোনিওজেনেসিসের কোনো প্রয়োজন নাই। যখন আমি ফাস্টিং স্টারভেশনে থাকবো তখনই কেবল আমার গ্লুকোনিওজেনেসিসের দরকার। আর সেই ফাস্টিং এবং স্টারভেশনে গ্লুকোজ ইজ নট দ্য মেইন ফুয়েল, ফ্যাটি অ্যাসিড ইজ দ্য মেইন ফুয়েল। আর সেই ফ্যাটি অ্যাসিড তখন অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হয়ে এটিপি তৈরি করবে। দ্যাট এটিপি উইল বি ইউটিলাইজড ইন দ্য গ্লুকোনিওজেনিক পাথওয়ে ফর সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম পার্টিকুলারলি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আমি বলেছি গ্লুকোনিওজেনেসিস নাথিং বাট দ্য রিভার্সাল অফ দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে। আমার গ্লুকোজ থেকে অক্সিডেশন হয়ে আলটিমেটলি পাইরুভেট হয়। এবার পাইরুভেট থেকে আমি উল্টা দিকে গিয়ে তৈরি করবো গ্লুকোজ। আর সেই উল্টা দিকে গিয়ে গ্লুকোজ তৈরি করতে তিনটা জায়গায় আমি বাধার সম্মুখীন হব। আর সেই তিনটা জায়গা হলো তিনটা ইররিভার্সিবল স্টেপস অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের অনেকগুলা স্টেপ আছে, তার মধ্যে তিনটা স্টেপ ইররিভার্সিবল আর বাকি স্টেপ গুলা রিভার্সিবল। উপর থেকে নিচে, নিচের থেকে উপরে যেতে পারে আন্ডার দি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ দি সেম এনজাইম। যে এনজাইম আপ টু মানে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড যাবে, একই এনজাইম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড যাবে। যে এনজাইম মানে গ্লুকোজ থেকে পাইরুভেটের দিকে যেতে হেল্প করবে, একই এনজাইম পাইরুভেট থেকে গ্লুকোজের দিকে যেতে হেল্প করবে। বাকি স্টেপ গুলাতে তিনটা স্টেপ ছাড়া, সেটা হলো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট একটা স্টেপ, আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট একটা স্টেপ, আরেকটা হলো ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট লাস্ট স্টেপ। সুতরাং পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট করতে হলে দুইটা এডিশনাল এনজাইম লাগবে। আর ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট থেকে ফ্রুক্টোজ 6 করতে মানে ফ্রুক্টোজ 6 করতে হলে একটা আলাদা এনজাইম লাগবে। আর গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি করতে একটা আলাদা এনজাইম লাগবে। এতটুকু। তাহলে এই হলো তোমার গ্লুকোনিওজেনেসিসের বেসিক কনসেপ্ট। তাহলে আমার গ্লুকোনিওজেনেসিসের স্যালিয়েন্ট ফিচার কি দাঁড়াইলো? সাবস্ট্রেট। কারা?
গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এন্ড গ্লিসারল। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হলো আমার গ্লুকোজ। সাইট কোথায় হয়? লিভারে 90%, কিডনিতে 10%। কম্পার্টমেন্ট কি? বোথ সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়া। আমার গ্লুকোনিওজেনেসিসের মেজরিটি স্টেপস গুলো হবে সাইটোপ্লাজমে, তবে প্রথম দুইটা স্টেপ হবে মাইটোকন্ড্রিয়াতে। আর সেই প্রথম দুইটা স্টেপ হলো ওই যে পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট হবে, ওই স্টেপটা কিন্তু হবে তোমার মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য মাইটোকন্ড্রিয়া এন্ড সাইটোপ্লাজম মিলে জিনিসটা ঘটছে। কারণ পাইরুভেট থেকে প্রথমে হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। আর সেই অক্সালো অ্যাসিড থেকে পরবর্তীতে হবে ফসফোইনল পাইরুভেট। এই জন্য সাইটোপ্লাজমে দুইটা মানে কি বলে স্টেপস হবে, বাকিগুলো তোমার সাইটোপ্লাজমে হবে। নেচারটা কি? অ্যানাবলিক, স্টিমুলেটেড বাই গ্লুকাগন এন্ড কর্টিসল, ইনহিবিটেড বাই ইনসুলিন। গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করবে ইনসুলিন আর স্টিমুলেট করবে গ্লুকাগন এবং কর্টিসল। দেখো, তাকাও, এই যে দেখো তোমার এটুকু কিন্তু গ্লাইকোলাইসিস। এই যে গ্লুকোজ থেকে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট এই পর্যন্ত তোমার কিন্তু এটা গ্লাইকোলাইটিক পাথওয়ে। ওকে, এখন এই পাইরুভেট থেকে আবার এই যে ফসফোইনল পাইরুভেট, এই জায়গাটা কিন্তু ইররিভার্সিবল। সুতরাং কি করতে হবে? এই পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, আর সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে পরবর্তীতে হবে ফসফোইনল পাইরুভেট। এরপরে সোজা উপরের দিকে চলে যাবে, যে গ্লুকোজ তৈরি করে ফেলবে। এখন এই যে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট হলো, তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কিন্তু বাই ডিফারেন্ট মানে পাথওয়ে থ্রু ডিফারেন্ট অক্সিডেটিভ প্রসেস গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কতগুলা জিনিস তৈরি করে। এক, পাইরুভেট তৈরি করতে পারে। দুই, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারে, অথবা টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে, পার্টিকুলারলি আলফা কিটোগ্লুটারেট এন্ড সাকসিনাল কোয়ে এন্ড ফিউমারেট। সো তুমি শুধু মোটা দাগে একটা কথা মনে রাখো যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে 5টা জিনিস তৈরি হয়। এক, পাইরুভেট। দুই, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড মানে কি বলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া 3টা টিসিএ সাইকেলের কম্পোনেন্ট তৈরি করতে পারে। একটা হলো আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল কোয়ে, ফিউমারেট। দিস আর অল কম্পোনেন্ট অফ টিসিএ সাইকেল। সুতরাং গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে টিসিএ সাইকেলের 3টা কম্পোনেন্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পাইরুভেট হয় এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়। টিসিএ সাইকেলের সকল কম্পোনেন্ট গুলোই কিন্তু আলফা কিটোগ্লুটারেট বলো, সাকসিনাল কোয়ে বলো, ফিউমারেট বলো, আলটিমেটলি দে উইল কাম টু দা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট হবে, ইট উইল বি কনভার্টেড টু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর কিছু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে সরাসরি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এইবার এইখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভেট, তারপরে ব্যাক টু গ্লুকোজ। দিস ইজ দ্য কনসেপচুয়াল পাথওয়ে অফ দি গ্লুকোনিওজেনেসিস। তাহলে এখানে দেখা যাচ্ছে ইন গ্লুকোনিওজেনেটিক পাথওয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট, একদম কি কম্পোনেন্ট বলা হয়। যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ক্যাটালিস্ট অফ টিসিএ সাইকেল, সিমিলারলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় যে মেইন কম্পোনেন্ট, দ্য কি কম্পোনেন্ট অফ দি গ্লুকোনিওজেনেসিস। কারণ যারা যারা যে সমস্ত সাবস্ট্রেট থেকে গ্লুকোনিওজেনেসিস হবে, গ্লুকোজ তৈরি হবে, সবগুলা সাবস্ট্রেট মোটামুটি তারা কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে তারপরে গ্লুকোজ তৈরি করবে। এই জন্য এটাকে বলা হয় একটা কি সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস। এই হলো গ্লুকোনিওজেনেসিসের কান্ট্রি। এতটুকু তোমার এর বেশি আর তোমার দরকার নাই। এই যে দেখো, এটা হলো মানে ওয়াইডার ভিউ অফ দি গ্লুকোনিওজেনেটিক পাথওয়ে, বইতে আছে, দেখে নিও। তাহলে হোয়াট আর দ্য সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস এন্ড হোয়াট আর দেয়ার এন্ট্রি পয়েন্ট? দেখো, গ্লিসারল ইজ দ্য সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস। এন্ট্রি পয়েন্টটা কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করে ফেলে। গ্লিসারল থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করে ফেলবে। আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট কিন্তু একটা কম্পোনেন্ট অফ গ্লাইকোলাইটিক পাথওয়ে, সেখান থেকে উল্টা দিকে শুধু গ্লুকোজের দিকে চলে যাবে। এবার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে 5টা জিনিস তৈরি হয়, যেটা অলরেডি বলেছি তোমাকে। একটা হলো পাইরুভেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল কোয়ে, ফিউমারেট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 5টা কম্পোনেন্ট থেকে 5টা কম্পোনেন্টের মধ্যে এই যে 4টা কম্পোনেন্ট পাইরুভেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল কোয়ে, ফিউমারেট, এরা কিন্তু আলটিমেটলি তৈরি করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং সেখান থেকে পরবর্তীতে গ্লুকোজের দিকে চলে যাবে। এটা হলো গ্লুকোনিওজেনেসিসের মানে বেসিক থিম।
তাহলে সাবস্ট্রেট কি এবং তাদের এন্ট্রি পয়েন্টটা কি তোমাকে দেখিয়ে দিলাম, এগুলো আর দরকার নাই। এই যে কি ইন্টারমিডিয়েট অফ গ্লুকোনিওজেনেসিস কোনটা, অক্সালোএসিটিক অ্যাসিড। কেন? অলরেডি তোমাকে আলোচনাটা করে ফেলেছি, এটি আমার মূল কম্পোনেন্ট অফ গ্লুকোনিওজেনেসিস। যারা যারা গ্লুকোনিওজেনেসিস করবে তাদেরকে কিন্তু এই অক্সালোএসিটিক অ্যাসিড হয়ে যেতে হবে। এই অক্সালোএসিটিক অ্যাসিডকে বাইপাস করে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য এটাকে বলা হয় কি কম্পোনেন্ট অফ গ্লুকোনিওজেনেসিস। And here lies the importance of oxaloacetic acid. Oxaloacetic acid is a catalyst of TCA cycle. Oxaloacetic acid is the key component of the gluconeogenetic pathway. Okay. তাহলে এই তো শেয়ারিং, ক্যারিং, গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিসের কি এনজাইম কয়টা কইলাম? 5টা। এক পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, আরেকটা হলো ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ, আর হলো গ্লুকোজ 6 ফসফেটেজ। প্রথম দুইটা এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, এই দুটো এনজাইম লাগবে ফর কনভার্সন অফ পাইরুভেট টু oxaloacetic acid and then oxaloacetic acid to phosphoenol pyruvate. এই যে তোমার দেখো, এই যে এইখানে এই যে পাইরুভেট থেকে অক্সালোএসিটেট, এখানে লাগবে পাইরুভেট কার্বক্সিলেজ, আর এইখান থেকে ফসফোইনল পাইরুভেট, সেখানে লাগবে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। সেখান থেকে এবার ফসফোইনল পাইরুভেট থেকে যখন উপরের দিকে যাবে, গ্লুকোজের দিকে যাবে, তখন আর দুইটা এনজাইম লাগবে, একটা হলো ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ, আর লাস্ট একটা এনজাইম লাগবে, সেটা হলো গ্লুকোজ 6 ফসফেটেজ। এই 5টা এনজাইমকে বলা হয় কি এনজাইম অফ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসকে যদি রেগুলেট করে যে সমস্ত হরমোন, আইদার স্টিমুলেট করবে অথবা সাপ্রেস করবে, তারা কিন্তু রেগুলেট করবে থ্রু দি অ্যাক্টিভিটি অফ দিস 5 এনজাইম। ঠিক আছে? কোরি সাইকেলটা তোমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে, ল্যাকটিক অ্যাসিড সাইকেল বা কোরি সাইকেল, এটা একটু বই থেকে পড়ে নিও, এটা সোজা, কঠিন কিছু না। যেমন ধরো তোমার লিভারে এসে, মানে মাসলে তোমার কি গ্লুকোজ থেকে পাইরুভেট হবে, পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড হয়, যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, সেই ল্যাকটিক অ্যাসিডটা ব্লাডে আসবে, ব্লাড থেকে আবার লিভারে যাবে, লিভার থেকে ল্যাকটিক থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে গ্লুকোজ বাই দি প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস, সেই গ্লুকোজটা আবার ব্লাড হয়ে আবার মাসলে চলে আসবে। এই যে সাইকেলটা, এটাকে বলা হয়েছে কোরি সাইকেল বা ল্যাকটিক অ্যাসিড সাইকেল। এটার একটা ইম্পর্টেন্স আছে, এগুলা সোজা বই থেকে তুমি পড়ে নিও। আর এইটা বলে আমরা শেষ করব আজকে এই হেক্সোজ মনোফসফেটেশন, অক্সিডেশন অফ দি গ্লুকোজ টু রাইবোজ, কার্বন ডাইঅক্সাইড এন্ড NADPH, এটা বলি আমরা শেষ করব আজকের আলোচনা। দেখো HMP শান্টের সেলিয়েন্ট ফিচার কি? সেলিয়েন্ট ফিচারটা আগে পড়ো। সাবস্ট্রেট কারা? গ্লুকোজ 6 ফসফেট। প্রোডাক্ট কি? রাইবোজ সুগার এন্ড NADP2H, NADPH, NAD না কিন্তু NADPH। সাইট কোথায় হয়? লিভার, RBC, গোনাডস, রাইবো, এডিপোস টিস্যু, অ্যাড্রেনাল কর্টেক্স, ম্যাক্রোফেজ, ল্যাকটেটিং ব্রেস্ট, এইসব জায়গায় এটা হবে। কম্পার্টমেন্টটা কি? সাইটোপ্লাজম। নেচারটা কি? ক্যাটাবলিক। কি এনজাইমটা এখানে কি? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, এটাকে বলা হয় G6PD, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তুমি বইয়ের মধ্যে যদি HMP শান্টের পাথওয়েটা দেখো, আমি নিশ্চিত তুমি পাগল হয়ে যাবে। সুতরাং তুমি এই পাগলের দিকে যাবে না, পাগল হওয়ার দিকে তুমি যাবে না। তুমি আমার এই জিনিসটা শুধু বুঝো যে একটা গ্লুকোজ 6 ফসফেট প্রথমে অক্সিডেশন হবে ইন প্রেজেন্স অফ G6PD এনজাইম, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। কি হবে? হাইড্রোজেন সরে যাবে, আর সেই হাইড্রোজেনটা টেক আপ করবে কি? NADP হয়ে যাবে কি? NADPH, আর সেখানে তৈরি হবে কি? রাইবোলুজ 5 ফসফেট এবং একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে? রাইবোলুজ 5 ফসফেট এন্ড কার্বন ডাইঅক্সাইড। এবার যদি 6টা গ্লুকোজ 6 ফসফেট পার্টিসিপেট করে, তাহলে 12টা NADP পার্টিসিপেট করবে, 6টা রাইবোলুজ 5 ফসফেট তৈরি হবে, 12টা NADP2H তৈরি হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তুমি এইটুকু মনে রাখতে পারবে না? এটা তো সহজ। একটা গ্লুকোজ 6 ফসফেট কিভাবে ট্রিটেড হচ্ছে দেখো, তাহলে 6টা গ্লুকোজ 6 ফসফেট কিভাবে ট্রিটেড হবে?
তাহলে 6টা গ্লুকোজ যখন পার্টিসিপেট করে, গ্লুকোজ 6 ফসফেট পার্টিসিপেট করে, তাহলে 6টা রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো। আর 6টা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, মানে 6টা কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়া মানে 6টা কার্বন চলে গেল। তার মানে তোমার 6টা গ্লুকোজ পার্টিসিপেট করেছিল, আর একটা গ্লুকোজ শেষ, বার্ন আউট হয়ে গেল, আর রইল 5টা গ্লুকোজের কার্বন, মানে 530টা কার্বন রয়ে গেল। আর সেই 30টা কার্বন কোথায়? এই যে 6টা রাইবোলোজ 5 ফসফেটের মধ্যে তুমি 30টা কার্বনকে দেখতে পাবা, কারণ রাইবোলোজ 5 ফসফেট 5 কার্বন কম্পাউন্ড, তাহলে 5টা কার্বন এক একটা রাইবোলোজের মধ্যে। এটা কিন্তু পেন্টুজ সুগার, তাহলে 530টা কার্বন। এইবার এই 6টা রাইবোলোজ 5 ফসফেট আরেকটা রিঅ্যাকশনে ডুববে, রিভার্সিবল রিঅ্যাকশন থ্রু সিরিজ অফ স্টেপস অফ রিঅ্যাকশন। অসংখ্য রিঅ্যাকশন মাঝখানে আছে, এগুলোর দিকে তুমি তাকাবা। ফাইনালি কি তৈরি করলো? 4টা রাইবোলোজ 5 ফসফেট তৈরি করলো, আর 2টা রাইবোজ 5 ফসফেট তৈরি করলো। এগুলো সব পেন্টুজ সুগার। ওই যে 6টা পেন্টুজ সুগার থেকে আবারও 6টা পেন্টুজ সুগার, 2টা রাইবোজ আর 4টা জাইলোলোজ 5 ফসফেট তৈরি হলো। এইগুলো থেকে আবার থ্রো সিরিজ অফ স্টেপস আলটিমেটলি 5টা ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে 5টা গ্লুকোজ 6 ফসফেট। এতটুকুই তোমার কনসেপ্ট অফ এইচএমপি শান্ট। এটাকে তুমি যদি এবার আরেক ভাবে দেখো, তাহলে ব্যাপারটা এই দাঁড়াইলো, 6টা গ্লুকোজ 6 ফসফেট পার্টিসিপেট করলো, 12টা NADPH তৈরি হলো, 6টা কার্বন ডাইঅক্সাইড চলে গেল, 6টা রাইবোলোজ 5 ফসফেট তৈরি হলো, সেখান থেকে 4টা জাইলোলোজ 5 ফসফেট, 2টা রাইবোজ 5 ফসফেট, সেখান থেকে 5টা ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে 5টা গ্লুকোজ 6 ফসফেট। তুমি শুধু এইটুকু মনে রাখবা, তার বাহিরে বইয়ের মধ্যে যে জটিল এইচএমপি শান্টের পাথওয়ে দেওয়া আছে, তুমি তার দিকে তাকাবাই না, কোনো প্রয়োজন নাই তোমার তাকানো। এইটুকু তুমি পরীক্ষায় খাতায় লিখবা। এবার এই 5টা গ্লুকোজ 6 ফসফেটের সাথে আরেকটা গ্লুকোজ 6 ফসফেট মিলে আবার 6 জন হয়ে যাবে। এই ওরা 6 জনা আবার একই পথে ঢুকবে, একই পথে ঢুকে 6টা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, এবং আবারও 5টা গ্লুকোজ 6 ফসফেট বেরিয়ে চলে আসবে। এইভাবে তোমার চলতেই আছে। ফলে আমরা কি পাইলাম? আমরা 2টা জিনিস পাইলাম, এক NADP2H পাইলাম, আর এই যে রাইবোজ 5 ফসফেট পাইলাম। এই 2টার কি কাজ এটা বলে আমি শেষ করি। তাহলে এইচএমপি শান্টের ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হলো ইট প্রোভাইডস দ্য রাইবোজ সুগার। ওয়াই? ফর সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড, RNA DNA তৈরি করার জন্য খুবই দরকার এটা। সুতরাং প্রত্যেকটা সেলের মধ্যে তোমার কিন্তু এইচএমপি শান্ট আছে। আমার গ্লুকোজ থেকে সে রাইবোজ তৈরি করবে, সেই রাইবোজ থেকে স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন, কাইন্ডলি আনমিউট করে নেবেন প্লিজ। আপনার স্ক্রিনে অপশন আছে। জি জি, আনমিউট হয়েছে স্যার। জি, এবার NADPH তৈরি হলো। সেই NADPH দিয়ে আমি কি করব? অনেকগুলা কাজ। NADPH দিয়ে আমি ফ্যাটি অ্যাসিড তৈরি করব, স্টেরয়েড তৈরি করব, স্টেরয়েড হরমোন তৈরি করব, কোলেস্টেরল তৈরি করব, বাইল অ্যাসিড তৈরি করব। সুতরাং মনে রাখবা, যে সমস্ত অর্গানে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যে সমস্ত অর্গানে স্টেরয়েড হরমোন তৈরি হয়, যে সমস্ত অর্গানে কোলেস্টেরল তৈরি হয়, যেখানে তোমার বাইল অ্যাসিড তৈরি হবে, সেখানেই থাকবে তোমার এইচএমপি শান্ট। এই জন্য এইচএমপি শান্টের সাইট হলো লিভার, adipose tissue, lactating breast, gonads, adrenal cortex, এগুলো হলো তোমার সাইট ফর NADPH শান্ট। তারপরে লিভারের ডিটক্সিফিকেশন ফাংশন করতে তোমার লাগবে NADPH। আর কি লাগবে? আর কোথায় তোমার দরকার? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি অফ দি RBC, সেখানে NADPH লাগবে। সুপার অক্সাইড ফ্রি রেডিক্যালকে প্রোডাকশন করতে হবে ইন ফ্যাগোসাইট, ফ্যাগোসাইটের ভিতরে সুপার অক্সাইড তৈরি করতে হয়, ফ্রি রেডিক্যাল তৈরি করতে হয় টু কিল দ্য ব্যাকটেরিয়া, সেখানে আমার লাগবে NADPH। সেই জন্য ফ্যাগোসাইটের মধ্যে এইচএমপি শান্ট আছে। আরেকটা হলো সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড, এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর। এতগুলা ইম্পর্টেন্স হলো তোমার NADPH এর। সুতরাং এই NADPH এর এতগুলা ভাইটালি ইম্পর্টেন্ট কাজ। রাইবোজের একটা ভাইটালি ইম্পর্টেন্ট কাজ টু প্রডিউস দ্য নিউক্লিক অ্যাসিড NAD FAD, তারপরে DNA RNA, এগুলো তৈরি করার জন্য। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট।
এখন কিভাবে দিস NADPH তোমার আরবিসি তে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি করে, কিভাবে ফ্যাগোসাইটের মধ্যে NADPH দ্বারা সুপার অক্সাইড ফ্রি রেডিকেল তৈরি হয়, এগুলা বইয়ের মধ্যে সাইকেল আছে, এরকম সাইকেল তুমি এগুলা বই থেকে দেখে নিবে। আমার শুধু একটা কথা, আরবিসির মধ্যে সুপার অক্সাইড তৈরি হয়, আরবিসির মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, এগুলোকে নিউট্রালাইজ করার জন্য, পানিতে পরিণত করার জন্য NADPH দরকার। এই NADPH কোত্থেকে আসবে? HMP শান্ট থেকে আসবে। যদি আমার HMP শান্ট বন্ধ হয়ে যায় কোনো কারণে, HMP শান্টের একদম কি এনজাইমটা কি, HMP শান্টের কি এনজাইম, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হলো চলবে না। যদি না চলে তাহলে আরবিসি থেকে তোমার NADPH পাওয়া যাবে না, এবং আরবিসির সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল হাইড্রোজেন পারঅক্সাইড এগুলা নিউট্রালাইজ হবে না। ওকে, আচ্ছা, দুঃখিত স্যার, মেবি আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আমরা স্যারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। স্যার কাইন্ডলি একটু আনমিউট করে নিবেন স্যার। ঠিক আছে। জি স্যার, আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমার আমার কি বলে নেট কানেকশন বড়ই ডিস্টার্ব করতেছে আজকে। তাহলে যেটা বলছিলাম যে আরবিসিতে যদি কোনো কারণে HMP শান্ট বন্ধ হয়ে যায়, কেন হইতে পারে? ওই যে রেট লিমিটিং এনজাইম যেটা ছিল G6PD, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ যদি না থাকে, তাহলে কিন্তু আরবিসিতে HMP শান্ট চলবে না, আরবিসিতে NADPH তৈরি হবে না। আর সেই আরবিসিতে যে নরমালি অলওয়েজ 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 আরবিসিতে কিন্তু তোমার সুপার অক্সাইড তৈরি হয়, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, এইগুলা নিউট্রালাইজ হবে না, না হলে আরবিসি ব্রেকডাউন হয়ে যাবে, হেমোলাইটিক এনিমিয়া হয়ে যাবে। এন্ড দ্যাট ইজ দ্য মেকানিজম অফ হাউ দেয়ার ইজ হেমোলাইটিক এনিমিয়া ইন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। এই মেকানিজমে হচ্ছে। মনে রাখবা, সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল খুবই খারাপ জিনিস, শরীরের জন্য খারাপ, কিন্তু আমার বডিতে একটা জায়গা আছে যেখানে আমি সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করাটাকে অভিনন্দন জানাই, আর সেটা হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের ভিতরে আমার সুপার অক্সাইড তৈরি হইতে হবে, এবং সেই সুপার অক্সাইড দ্বারা আমি আর ব্যাকটেরিয়াকে কিল করতেছি। আর সেখানে তোমার দরকার NADPH। এই তো দেখো কিভাবে আরবিসিতে সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি হয়, সরি ইয়াতে ম্যাক্রোফেজে। আর দ্যাট ম্যাক্রোফেজ আলটিমেটলি কিলস দ্য ব্যাকটেরিয়া। এই জিনিসগুলো বইটার মধ্যে আছে, এই সাইকেলগুলো বই থেকে একটু দেখে নিবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি এখানে আর আলোচনা করছি না। আর এই যে G6PD ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে আমার কনসিকোয়েন্স কি? এই যে হেমোলাইটিক এনিমিয়া হবে, বিকজ আরবিসিতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি চলবে না, না চললে আরবিসি ভেঙে যাবে বিকজ অফ দি অ্যাসল্ট অফ দি সুপার অক্সাইড এন্ড ফ্রি রেডিক্যাল। আর কি হবে? ফ্যাগোসাইটে তোমার NADPH তৈরি হবে না, আমার ফ্যাগোসাইট ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে না। যদি না কিল করতে পারে, তাহলে ক্রনিক পায়োজেনিক ইনফেকশন হবে, যেটাকে বলা হয় ক্রনিক গ্রানুলোমেটোসিস। সো G6PD ডেফিসিয়েন্সির কনসিকুয়েন্স হলো হেমোলাইটিক এনিমিয়া, ক্রনিক গ্রানুলোমেটোসিস। তার পিছনের ব্যাখ্যাটা হলো G6PD ডেফিসিয়েন্সি হলে HMP শান্ট বন্ধ হয়ে যাবে। HMP শান্ট বন্ধ হয়ে গেলে NADPH তৈরি হবে না, আর NADPH তৈরি না হলে আরবিসির মধ্যে যে ফ্রি রেডিক্যাল সুপার অক্সাইড এগুলা নিউট্রালাইজ হবে না, অতএব আরবিসি ভেঙে যাবে, হেমোলাইটিক এনিমিয়া হবে। আর ফ্যাগোসাইটের মধ্যে সুপার অক্সাইড তৈরি হবে না,
তৈরি না হলে ফ্যাগোসাইট ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে না, ফ্রিকোয়েন্ট পায়োজেনিক ইনফেকশন হবে, গ্রানুলোমেটোসিস হবে। এইটা আর আমি বলতে চাচ্ছি না গ্লাইকোজেনেসিস, এটার পাথরে দরকার নাই। গ্লাইকোজেনেসিস মানে সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম দি গ্লুকোজ। এগুলো পরীক্ষায় কখনো আসে না, শুধু সেলিয়েন্ট ফিচারটা মনে রাখবা। সাবস্ট্রেট কি গ্লুকোজ, প্রোডাক্ট কি গ্লাইকোজেন, কোথায় হয়, লিভার, স্কেলেটাল মাসল, কম্পার্টমেন্ট, সাইটোপ্লাজম, নেচারটা কি, অ্যানাবলিক, মেইন এনজাইমটা কি, গ্লাইকোজেন সিনথেস স্টিমুলেট করে কে, ইনসুলিন ইনহিবিট করে কে, গ্লুকাগন এবং ক্যাটাকোলেমাইন। এতটুকু জানবা গ্লাইকোজেনেসিস। পাথওয়ের কোনো প্রয়োজন নাই, এটা আসবেই না পরীক্ষায়, দরকার নাই তোমার এটা। এরপরে গ্লাইকোজেনোলাইসিস, अगेन সেলিয়েন্ট ফিচার, জাস্ট কি এখানে সাবস্ট্রেট কি, গ্লাইকোজেন, প্রোডাক্ট কি, গ্লুকোজ, কোথায় হবে, লিভারে এবং স্কেলেটাল মাসল, কম্পার্টমেন্ট কি, সাইটোপ্লাজম, নেচারটা কি, অ্যানাবলিক, মেইন এনজাইমটা কি এনজাইম, গ্লাইকোজেন ফসফোরাইলেজ, স্টিমুলেটেড বাই গ্লুকাগন এন্ড ক্যাটাকোলেমাইন, ইনহিবিটেড বাই ইনসুলিন। এই তো মোটামুটি হয়ে গেল। তো গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট মেটাবলিজম, গ্লুকোজ 6 ফসফেটের ফেট কি কি, এগুলো বইতে আছে, দেখে নিও। গ্লুকোজ 6 ফসফেট থেকে কি কি জিনিস তৈরি হয়, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়, গ্লুকোনিওজেনেসিস থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়, গ্লাইকোজেনোলাইসিস থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়। আর সেই গ্লুকোজ 6 ফসফেট কি কি মানে কাজে লাগে গ্লাইকোজেনেসিসে, সিনথেসিস অফ গ্লুকুরোনিক অ্যাসিড, oxidation via glycolysis TCA cycle, HMP shunt conversion to glucose, that is gluconeogenesis. অ্যাসিটাইল কোয়ের ফেট কি, এগুলো বইতে আছে, এগুলো দেখে নিও। অ্যাসিটাইল কোয়ে আসে থেকে, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, অক্সিডেশন অফ গ্লুকোজ, ডিগ্রেডেশন অফ কিটোন বডি, অ্যামাইনো অ্যাসিড অক্সিডেশন, অ্যালকোহল অক্সিডেশন, এই 5টা সোর্স থেকে আমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আর এই অ্যাসিটাইল কোয়ের ফেট কি, টিসিএ সাইকেলে অক্সিডেশন হতে পারে, কোলেস্টেরল তৈরি করতে পারি, অ্যাসিটাইল কোলিন তৈরি করতে পারি, ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি, কিটোন বডি তৈরি করতে পারি। তার মানে 5টা জায়গা থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, আর 5টা পথে অ্যাসিটাইল কোয়ে ডিসপোজাল হয়। এটার দরকার নাই, সরবিটাল তোমাদের প্রয়োজন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার হয়ে গেছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, অথবা আমরা আগামীকাল প্রশ্ন নিব। আজকে যেহেতু অলরেডি টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমরা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, আর এই প্রবলেমে পড়ে যাওয়ার কারণে আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম। ইভেন দেন যদি কারোর কোনো বিশেষ প্রশ্ন থাকে বলতে পারো। জি স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম উপর চমৎকার একটি ক্লাস উপভোগ করলাম। অনেকেই মেসেজ দিয়েছেন, মেসেজ দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা ক্লাসটিকে খুব উপভোগ করছেন। এরপর আশা করা যায় বেসিক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো স্যার বেশ কিছু কোশ্চেন এসেছে আমাদের কাছে, স্যার আমি কি আপনার কাছে উপস্থাপন করব? বলো, নো প্রবলেম, বলো। স্যার একজন বলেছেন যে ব্লাড গ্লুকোজ লেভেল কত হলে সেরিব্রাল ডিহাইড্রেশন হয়? ও এটা না, এটা 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 মানে হইলো যে সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া হইতে হবে। সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া যদি হয় সেই ক্ষেত্রে সেরিব্রাল ডিহাইড্রেশন হবে। এবং সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া মনে করো যে তুমি তোমার ক্লিনিক্যাল সাইটে দেখেছো না, কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ হাইপারগ্লাইসিমিয়াতে কমাতে চলে যায়, দেখবা তার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন 30 মিলিমোল পার লিটার, 40 মিলিমোল পার লিটার, এরকম যদি হয় তাহলে হবে। এই 10 মিলিমোলে হবে না, 12 মিলিমোলে হবে না। সিভিয়ার হাইপারগ্লাইসিমিয়া হলে সেটা হবে। সেরিব্রাল ডিহাইড্রেশন খুবই খারাপ জিনিস। হ্যাঁ স্যার পরের কোশ্চেনটা এসেছে স্যার, এটিপি কিভাবে আরবিসি এর বাইকনকেভ শেপ মেইনটেইন করার জন্য কাজে লাগে? ATP is used for sodium potassium pump that is present in RBC cell membrane. RBC membrane এর কাছে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, আর সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প করে গিয়ে তোমার সামহাও এই বাইকনকেভ শেপটাকে মেইনটেইন করে। তুমি যদি দেখো, তুমি যদি ছেড়ে দিলে এটা গোল হয়ে যাবে, কিন্তু তাকে যদি গোল হইতে বাধা দিয়ে একটা সুন্দর একটা বাইকনকেভ শেপে আনতে চাও, তাহলে কিছু একটা ফোর্স সেখানে অ্যাপ্লাই করতে হবে, কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করে তাকে এই বাইকনকেভ শেপে রাখতে হবে। যদি এই ফোর্সটাকে তুমি ছেড়ে দাও তাহলে এটা গোল হয়ে যাবে, কিন্তু একদম অটোমেটিক্যালি মানে বাই ন্যাচারাল প্রসেস গোল একটা ফুটবলের মতো হয়ে যাবে।
কিন্তু সেখান থেকে তুমি তাকে প্রিভেন্ট করে ফুটবল যাতে না হয়, গোল যাতে না হয়, তুমি কি করলা? তুমি তাকে ধরে একটু টান দিয়ে বাইকনকেভ শেপে তাকে নিয়ে আসলাম। এই যে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করে তাকে বাইকনকেভ শেপে আনলাম, এই ফোর্সটাকে সাস্টেইন করতে হবে। এই ফোর্সটাকে সাস্টেইন করতে গেলে কন্টিনিউয়াস সাপ্লাই অফ এটিপি লাগবে। আর যখনই তোমার এটিপি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর এই বাইকনকেভ শেপ মেনটেন করতে পারবে না। পারবে না বলে স্ফেরিক্যাল হয়ে যাবে। স্ফেরিক্যাল হইতে হলে তুমি কিন্তু কি বলে আরবিসি তার ফ্লেক্সিবিলিটি লস করবে, হেমোলাইসিস হয়ে যাবে। ধন্যবাদ স্যার। স্যার একটু স্যার আরেকটা কোশ্চেন আসছে স্যার, সেটা হচ্ছে যে আমাদের যে বলা হয় যে অ্যারোবিক কন্ডিশনে 38টা নাকি 36টা এটিপি, এইটা নিয়ে কনফিউশন আসে। মানে এটাকে আমরা যদি প্রফেসর জিজ্ঞাসা করা হয় তাহলে কিভাবে অ্যানসার দিব আমরা? শোনো, অ্যানসারটা দিবা এইভাবে, এই 38টা না 36টা এগুলা বলবা যে আমরা ধরে নিয়েছি যে প্রতি 2টা NADH থেকে 3টা এটিপি হয়, 2টা FADH থেকে 2টা এটিপি হয়, ওই হিসাবে 38টা। এখন যদি কেউ 1.5 2.5 এ যায় তাহলে সেই হিসাবটা আলাদা। আমি কিন্তু ওইখানে যেতে চাই না। একদম মানে খুব সফটলি এক্সামিনারকে বলবা, কেমন করে বলবা যে আমি স্যার ধরে নিয়েছি এটা অ্যাকর্ডিং টু কি বলে লিপিন কোড বা অর আদার বুকস, যে প্রতি 2টা NADH থেকে 3টা এটিপি, FADH থেকে 2টা এটিপি, ওই হিসাবে স্যার 38টা। এইভাবে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো স্যার মানে স্যার এই জায়গাতে আমি একটু বলতেছিলাম স্যার, মানে এরকম করে একটু ব্যাখ্যা দেওয়া আছে যে স্যার সাইটোপ্লাজম হতে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করলে প্রতিটি NHD স্যার মানে একটা এটিপি খরচ হয়ে যায়। এই তথ্যটা কতটুকু সঠিক স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার। মানে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করলে NADH কি স্যার FADH এ পরিণত হয়? না, এটা তো 2টা পাথওয়ে আছে, একটা গ্লিসারল ফসফেট পাথওয়ে, আরেকটা জানি কি পাথওয়ের মধ্যে দিয়ে আসতেছে আর কি। তো যাই হোক, তুমি ওইদিকে তোমার যাওয়ারই দরকার নেই, ওইসব লাইনেই যাওয়ার দরকার নেই। এত মলিকুলার লেভেলে তুমি যাবাই না। সোজা বলবা যে NADH এর মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন ঢুকে তাহলে 3টা এটিপি, FADH এর মধ্যে ঢুকলে 2টা এটিপি। তুমি আর কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই, এত মলিকুলার লেভেলে তোমার প্রয়োজন। এগুলো হলো আমাদের জন্য বা আমাদের সাবজেক্টে বায়োকেমিস্ট্রি যারা PhD করবে, এমফিল করবে তাদের জন্য। তোমাদের ক্লিনিশিয়ান তোমরা হবা, তোমাদের এত কি দরকার? থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বলো। কোশ্চেন আসছে স্যার, গ্লুকোনিওজেনেসিসটা কখন স্টার্ট হবে? মানে আমাদের স্টারভেশনের কোন টাইমে গ্লুকোনিওজেনেসিস? হ্যাঁ, ফাস্টিং স্টারভেশন। শোনো, এটা আমরা 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 পরবর্তীতে আগামী ক্লাসে আলোচনা করব এইগুলা। ও তোমরা যারা নাকি, আমি একটু অ্যাডভান্স একটা কথা বলি, যারা তোমরা কি বলে প্রোগ্রামটাকে রেগুলেট করতেছো, কি তোমরা কি হোস্ট না কো হোস্ট আমি জানি না, মানে যারা করতেছো, মনে তোমাদের কাছে আমার একটা ইয়ে আছে, কথা আছে, সেটা হলো সম্ভবত আমি আগামীকাল ক্লাসটা শেষ করতে পারবো না, বোধহয় আমার আরেকটা ক্লাস লাগবে। সুতরাং 4th ক্লাসের জন্য তোমরা একটু মেন্টালি রেডি থেকো আর কি। মানে কালকে শনিবার, তো কালকে বোধহয় ক্লাসটা শেষ করা যাবে না, আমরা রোববারে ক্লাসটা শেষ করব। রবিবারের জন্য আরেকটা লিঙ্ক তোমরা তৈরি করার জন্য মানসিক একটা প্রস্তুতি রাখবো আর কি। তো যাই হোক, সেটা আমরা আগামীকাল আমরা করব, আলোচনা করব এটা, যে তোমার কি জানি প্রশ্নটা ছিল, ভুলে গেলাম। স্যার গ্লুকোনিওজেনেসিসের পিক আওয়ারটা কোনটা? মানে আচ্ছা, পিক আওয়ারটা কখন, এগুলো আমরা আগামীকালের ক্লাসে আলোচনা করব। সাধারণত ফাস্টিং কন্ডিশন যদি আমরা 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা ফাস্টিং, এই যে রোজা রমজানের মধ্যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ফাস্টিং কন্ডিশনে থাকি না, এই 14 ঘন্টা পর্যন্ত কিন্তু তোমার লিভারের গ্লাইকোজেন ইজ এনাফ টু মেনটেন দ্য ব্লাড গ্লুকোজ লেভেল বাই দি প্রসেস অফ গ্লাইকোজেনোলাইসিস। এরপরে ধীরে ধীরে গ্লুকোনিওজেনেসিস শুরু হয়ে যাবে। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যেখানে গ্লাইকোজেনোলাইসিস শেষ হয়ে যাবে সেখানে গিয়ে গ্লুকোনিওজেনেসিস শুরু হবে, তা কিন্তু বিষয়টা না। তুমি ফাস্টিং এ চলে যাও, তুমি মোটামুটি 8 ঘন্টা ফাস্টিং করো, 10 ঘন্টা ফাস্টিং করো, তখন থেকে কিন্তু ধীরে ধীরে গ্লুকোনিওজেনেসিস শুরু হবে। কিন্তু ওই সময় কিন্তু পিকে থাকবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস তখনও আপার হ্যান্ডে থাকবে। মোটামুটি 24 ঘন্টা 20 ঘন্টা ফাস্টিং পর্যন্ত, 18 ঘন্টা ফাস্টিং পর্যন্ত গ্লাইকোজেনোলাইসিস ইজ মানে হোল্ডিং দ্য টপ মোস্ট পজিশন, সে আপার হ্যান্ডে থাকবে টু মেনটেন দ্য ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। মোটামুটি 24 ঘন্টা পরে তখন দেখা যাবে গ্লাইকোজেন স্টোর অফ দি লিভার আস্তে আস্তে কমে যায়,
দেন আপার হ্যান্ডে চলে আসে গ্লুকোনিওজেনেসিস। তো আমরা এমনি মোটা দাগে বলতে পারি যে 16 থেকে 18 ঘন্টা, 14 থেকে 16 ঘন্টা পরেই কিন্তু আস্তে আস্তে গ্লুকোনিওজেনেসিসটা শুরু হয়ে যায়। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার একটা এক্সট্রা প্রশ্ন ছিল আজকে ক্লাসের বলো। বাইরে আর কি। স্যার ভিটামিন সি এর মেগাডোজ কি রেনাল স্টোন ফরমেশন করে? ভিটামিন সি এর মেগাডোজ রেনাল স্টোন ফরমেশন করে কিনা এটা আমার জানা নাই, তাহলে আমি দেখি আগামীকাল তোমাকে বলবো না, একটু জেনে নিব। আমার ঠিক এই মুহূর্তে এটা জানা নাই, তবে ভিটামিন সি এর সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কোথায় আমি একটু দেখে নিয়ে তোমাকে জানাবো কালকে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরেকটা বিষয় স্যার, এটা সবাই আর কি জিজ্ঞাসা করতেছিল স্যার, আজকে মানে যে ক্লাসটা হচ্ছে স্যার, এই ক্লাসের স্লাইডটা যে পিডিএফ আছে স্যার, এটা কি প্রোভাইড করা যায় কিনা স্যার? পিডিএফ দিয়ে ওরা কি করবে? ওরা ওরা এটা মানে কি বলে, এগুলো তো সব বইয়ের মধ্যে আছে। এবিসি মেডিকেল বায়োকেমিস্ট্রি বইয়ের মধ্যে এগুলো সব আছে আর কি। এভরিথিং ইজ দেয়ার, এটা দরকার নাই। তুমি তোমার এটা তো কিছুদিন থাকবে, তো দেখতে পারবে না ওরা কিছুদিন? জি স্যার, জি স্যার, দেখতে পারবে স্যার। তাই না? কিছুদিন দেখলেই তো হবে, এটা তো এগুলো সব তো বই থেকে নেওয়া। স্যার ভিডিও ক্লাসগুলো দেখতে পারবে, ওই স্লাইডটা চাচ্ছিল আর কি, স্লাইড যদি দেখতে পারতো। না, স্লাইডটা ওটা আনইথিক্যাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, নো প্রবলেম। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো বাপু, বলো, তাড়াতাড়ি বলো। স্যার গ্লাইকোলাইসিস এবং টিসিএস সাইকেলের যে এনজাইমগুলো আছে স্যার, এনজাইমগুলো কি করতে হবে স্যার? বললাম তো, এই স্টেপ বাই স্টেপ এনজাইম একটাও পড়বে না, একটাও না। তুমি গ্লাইকোলাইসিসের এনজাইম তুমি কোনটা মনে রাখবা, দেখো। গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। ওই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট হলো, এই তখন যে এনজাইমটা সেটা হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। এই একটা এনজাইম রেট লিমিটিং এনজাইম। এখন তুমি গ্লাইকোলাইসিসের সাথে যেহেতু গ্লুকোনিওজেনেসিসটা জড়িত, এখন গ্লুকোনিওজেনেসিসের যে 5টা ইউনিক মানে 4টা ইউনিক এনজাইম তোমাকে বলেছি, একটা হলো পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ এন্ড গ্লুকোজ 6 ফসফেটেজ। এখন গ্লুকোজ 6 ফসফেটেজ যেখানে কাজ করে, সেখানে গ্লাইকোলাইসিসের এনজাইমটা কি? সেটা হলো হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ। এইটুকুই তো। তুমি তো এইটুকু জানলেই তোমার যথেষ্ট, আর তো দরকার নাই। সব এনজাইম তোমার দরকার। স্যার হ্যাঁ, রিটেনের খাতায় যখন মানে সাইকেলগুলো মানে লিখবো, মানে টিসিএস সাইকেল বা গ্লাইকোলাইসিস, তখন কি মানে খাতায় কি এনজাইমের নামগুলো উল্লেখ করব? একেবারেই না, শুধুমাত্র তোমার ওই যে রেট লিমিটিং এনজাইমের নামটা উল্লেখ করবে, আর কোনো এনজাইমের নাম উল্লেখ করবে না। শুধু মানে ইয়াগুলা লিখবে যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখানে একটা এনজাইম গ্লুকোকাইনেজ, যেটা এনজাইমটাকে এই নামটা উল্লেখ করো, হেক্সোকাইনেজ। এরপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমটা লাগবে, এটা উল্লেখ করো। আর লাস্টে যে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট হচ্ছে পাইরুভেট কাইনেজ দিয়ে, এটা উল্লেখ করো। 3টা এনজাইম উল্লেখ করলে তোমার যথেষ্ট, আর একদম। আর তিনটাও যদি উল্লেখ করতে না চাও, আমি খুব খুশি, তুমি শুধু একটা উল্লেখ করবা, যে ফসফোফ্রুক্টোকাইনেজ, আর একটাও। যদি উল্লেখ করতে চাও তিনটার বেশি না, আর মিনিমাম একটা। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, স্যার এত সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। স্যার আমাদের একটা অসাধারণ একটা সুন্দর সেশন উপহার দিলেন স্যার। আর স্যার আমি আপনার কাছে স্যার আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ইয়াতে, কি জানি দেখলাম, এবিসি 8th এডিশন তুমি এই ঈদের পর মার্কেটে চলে আসবে, দোকানে চলে আসবে, তুমি পেয়ে যাবা। 8th এডিশনটা কিনে ফেলো দোকান থেকে। আর আরেকটা অ্যাপিল আছে তোমাদের কাছে, যারা আমার সাথে কানেক্টেড আছো, তোমরা হয়তো আশা করি এবিসি বইটা পড়েছো। আর তোমরা আমার পক্ষ হয়ে মানে তোমাদের যারা অনুজ, যারা আগামী দিনে আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তাদেরকে একটু মেসেজটা কনভে করো যে এই বইটা যেন একটু পড়লে তাদের জন্য একটু উপকার হবে। আর একটা যেন কি বলতেছে, একটা ড্রাই বেরি কেন বলে, ওয়েট বেরি কেন বলে, একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ড্রাই বেরি বলে, ড্রাই বেরি কোনটা? যেটা হলো তোমার নিউরনকে এফেক্ট করে, নিউরন এবং ব্রেনকে এফেক্ট করলে তখন সেটাকে ড্রাই বেরি বলা হয়। নিউরোলজিক্যাল সিমটম এখানে প্রিডোমিনেট করে, নিউরোলজিক্যাল সিমটম গুলো।
যেখানে নাকি কার্ডিয়াক সিম্পটম প্রিডমিনেট করে সেটাকে বলা হয় ওয়েট বেরিবেরি। কেন ওয়েট বেরিবেরি বলে? তোমার এই কি বলে ভিটামিন B1 ডিফিসিয়েন্সিতে বেরিবেরিতে ওয়েট বেরিবেরি যেটা হয় সেখানে তোমার কার্ডিওভাস্কুলার সিম্পটম গুলা প্রিডমিনেন্টলি পাওয়া যায়। পেশেন্টের পেরিফেরাল ইডিমা পাওয়া যায়, পেশেন্টের ব্লাড পুলিং হয়, ব্লাড পুলিং হলে ডিপেন্ডেন্ট ইডিমা হয়, হাতে পায়ে তার ইডিমা হয়, পানি জমে যায়, এই জন্য এটাকে ওয়েট বেরিবেরি বলে, আর কোনো কারণ নেই। প্যাথোফিজিওলজি মেকানিজম সেম। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা বিভিন্ন মেটাবলিজমের জন্য যে পাথওয়ে গুলো পড়তেছি এগুলোর মধ্যে দেখা যায় নির্দিষ্ট একটা এনজাইমকে আমরা রেট লিমিটিং এনজাইম বলতেছি। এখন মানে একটা এনজাইম রেট লিমিটিং হলো, এটার মানে কনসেপ্টটা আসলে কি? কনসেপ্টটা হলো যে জিনিস হলো যে তোমার ক্লাসের মধ্যে অনেক ছাত্র আছে, দেখা যাবে যে কোনো একটা পার্টিকুলার ছাত্র পুরো ক্লাসটাকে রেগুলেট করতেছে, ক্লাস ক্যাপ্টেন, এটা হলো রেট লিমিটিং এনজাইম। রেট লিমিটিং মানে বয় অফ দি পুরো হোল ক্লাস। তো একটা মেটাবলিক পাথওয়ের মধ্যে অনেকগুলা স্টেপ, অনেকগুলা এনজাইম আছে, তার মধ্যে একটা এনজাইম পুরো পাথওয়েটাকে কন্ট্রোল করে। অর্থাৎ একটা মেটাবলিক পাথওয়ে কি অ্যাক্সিলারেটেড হবে নাকি রিটার্ডেড হবে, অনেক বেশি বেগে চলবে নাকি অল্প গতিতে চলবে, এটা কে ডিটারমাইন করবে? ডিটারমাইন করবে ডিফারেন্ট রেগুলেটরি মলিকিউল। এই রেগুলেটরি মলিকিউলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটরি মলিকিউল হলো হরমোন, আর হরমোনের সাথে কিছু আদার মলিকিউল থাকে। এই সমস্ত রেগুলেটরি মলিকিউল কিন্তু কার মাধ্যমে তোমার মেটাবলিক পাথওয়েটাকে রেগুলেট করবে? ওই রেট লিমিটিং এনজাইম, যে এনজাইমটাকে আইদার স্টিমুলেট করবে অথবা ইনহিবিট করবে। রেগুলেটরি হরমোন কিন্তু ধরে ধরে সকল এনজাইমের কাছে যাবে না, হাতে পায়ে ধরবে না, সব এনজাইমের কাছে হাতে পায়ে ধরে বলবে যে ভাই তুমি মেটাবলিক পাথওয়েটাকে অ্যাক্সিলারেট করো, অ্যাক্সিলারেট করো, এই কাজ কিন্তু করবে না। তারা কোন একটা পার্টিকুলার এনজাইমকে চুজ করবে, আর সেই পার্টিকুলার এনজাইমটাকে চুজ করে ওটাকে স্টিমুলেট করবে, ওইটাকে ইনহিবিট করবে। সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সেখানেও যদি কোনো রাষ্ট্র আমার রাষ্ট্রকে কন্ট্রোল করতে চায়, রেগুলেট করতে চায়, তাহলে আমার 16 কোটি মানুষের মাথা ধরে রেগুলেট করবে? জি না, একজনকে ধরবে, রাষ্ট্রনায়ক যে তাকে ধরবে, তাকে ধরে রেগুলেট করবে। যদি বাহিরের কোন রাষ্ট্র আমার রাষ্ট্রকে মানে রেগুলেট করতে চায় একইভাবে। তো এইটা হলো রেট লিমিটিং এনজাইমের কনসেপ্ট। অনেকগুলো এনজাইম থাকবে, তার মধ্যে যার মধ্য দিয়ে তোমার এই মেটাবলিক পাথওয়েটাকে রেগুলেটেড হবে বাই হরমোন, বাই আদার রেগুলেটরি মলিকিউল, ওইটি তোমার রেট লিমিটিং এনজাইম। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দুঃখিত, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আচ্ছা, আরেকটা কে যেন একটা কোশ্চেন করতে চাইছিল, ওকে সুযোগটা দাও। একটা মেয়ে মনে হচ্ছিল। স্যার why HMP is called shunt? হ্যাঁ, আবার বলো। So why HMP is শান্ত বলা হয়? ও হোয়াই এইচ, আচ্ছা খুব সুন্দর প্রশ্ন। হোয়াই এইচএমপি শান্ট? এইচএমপি মানে কি? হেক্সোজ মনোফসফেট শান্ট। তুমি একটু খেয়াল করে দেখো তো, গ্লাইকোলিটিক পাথওয়েতে প্রথমে গ্লুকোজ, তারপরে কি গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে? আর আমার এইচএমপি শান্টের সাবস্ট্রেটটা কি বলেছিলাম? গ্লুকোজ 6 ফসফেট। ওকে, গ্লুকোজ 6 ফসফেট কিন্তু হেক্সোজ মনোফসফেট, কারণ গ্লুকোজটা কিন্তু একটা হেক্সোজ, আর সেখানে একটা ফসফেট আছে 6 নম্বর কার্বনের সাথে অ্যাটাচড। সুতরাং গ্লুকোজ 6 ফসফেট ইজ অ্যাকচুয়ালি হেক্সোজ মনোফসফেট। তাহলে হয়ে গেল এইচএমপি, হেক্সোজ মনোফসফেট। এখন শান্ট কেন? শান্ট শান্ট হলো এই জন্য যে এই যে তোমার হেক্সোজ মনোফসফেট বা গ্লুকোজ 6 ফসফেট, এর স্বাভাবিক গতিটা কি ছিল? তার স্বাভাবিক পরিণতি কি হওয়া উচিত ছিল? তার স্বাভাবিক পরিণতিটা হওয়ার কথা ছিল সে গ্লাইকোলিটিক পাথের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে সে পাইরুভেট তৈরি করবে, এটা ছিল তার স্বাভাবিক গতি। কিন্তু সে তার স্বাভাবিক পথ থেকে শান্টেড হয়ে গেছে, শান্টেড হয়েছে চলে গেল অন্য পথে। অন্য পথে গিয়ে সে রাইবোজ তৈরি করা শুরু করলো, এনএডিপিএইচ তৈরি করা শুরু করলো। তার মানে আমার গ্লাইকোলিটিক পাথের মধ্যে যে হেক্সোজ মনোফসফেটটা ছিল, গ্লুকোজ 6 ফসফেটটা ছিল, সে স্বাভাবিক পাথওয়ে থেকে শান্টেড হয়ে অন্য পাথওয়ে চলে গেল। এজন্য নাম দিচ্ছে এইচএমপি শান্ট, হেক্সোজ মনোফসফেট শান্ট। একজন একটা প্রশ্ন করেছে, এনএডিপি আর এনএডি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুবই সহজ। এনএডি
তার সাথে আরেকটা ফসফেট লাগিয়ে দিলে এটা হয়ে যাবে NADP। তাহলে NAD আর NADP এর মধ্যে পার্থক্য একটা জিনিস, একটা ফসফেট লেগে গেল, একটা ফসফেট দিয়ে পার্থক্য হয়ে গেল NAD NADP। NAD এর সাথে যখন একটা ফসফেট লাগবে তখন NADP। উত্তরটা পেয়েছো কেন এটাকে শান্ট হলো, HMP শান্ট কেন? জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য স্যার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকিরা যারা সাথে ছিলেন। স্যার আমি সবার শেষে স্যার আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি স্যার, প্রথমে আমার অনাকাঙ্ক্ষিত ভুলটার জন্য স্যার। ইনশাআল্লাহ স্যার আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। পরবর্তী দিন তাহলে আমরা আগামীকাল আমরা লিপিড মেটাবলিজমটা আলোচনা করব। পরশুদিন তোমরা একটা লিঙ্ক তৈরি করো, সেদিন আমরা একটা টোটাল কম্প্রিহেন্সিভ আলোচনা করবো, ইন্টিগ্রেটেড আলোচনা। সেখানে আমি অনেক প্রশ্ন সবার কাছ থেকে নিব পরশুদিন। আগামীকাল লিপিড মেটাবলিজমটা শেষ করে দেন আমরা থার্ড ডেতে আমরা একটা মানে কমপ্লিট আলোচনা করব, কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ ওভার দ্য টোটাল মেটাবলিক কনসেপ্ট এবং ইন্টিগ্রেটেড মেটাবলিজম। সেখানে ছাত্রদের কাছ থেকে অনেক প্রশ্ন আমি চাইবো। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ আমরা কালকে আবার কালকে যদি নতুন মানে লিংক তৈরি হয় তাহলে আগে তুমি আমাকে এটা মানে আমার মেইলে দিয়ে দিও, মেইল করে দিব স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে গুড নাইট। স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।